সালটা 2022। আজ খুব সকালে ঘুম থেকে উঠে যেতে সূর্যের নরম আলো জানালা ভেদ করে তার স্নিগ্ধ মুখটা ছড়িয়ে পড়লো। পায়ে হ্যালো কিটি স্লিপার পরে দ্রুত ছুটলো সে রান্নাঘরে। আজ একটা বিশেষ দিন। এই দিন কিভাবে বলতে পারে সে? কফি মেকারে বাবার জন্য ব্ল্যাক কফি তৈরি করে নিল। নিচতলার কোনার রুমটায় দরজা নক করার ঠিক আগেই ভেতর থেকে শব্দ আসে। দরজা খোলা আছে আম্মু। ওহ শিট! এই হতাশায় কপালে হাত দেয়। তার প্ল্যান আনসাকসেসফুল হওয়ায় ছোট করে রুমে ঢুকলো সে। এই দিনটাতে সে কোনোদিন বাবার আগে উঠে বাবাকে সারপ্রাইজ করতে পারেনি। উল্টো তার বাবাই আগে উঠে তাকে চমকে দেয়। আজও হলো তাই। গত কয়েক বছরে সে চেষ্টা করেছে এই দিনটাতে সকালে ব্রেকফাস্ট তৈরি করে বাবাকে ঘুম থেকে তুলতে, কিন্তু প্রতিবারই দেখা যায় তার আগে তার বাবা ঘুম থেকে উঠে রেডি সেডি হয়ে বসে আছে। এই দরজা ঠেলে ভেতরে ঢুকে তার বাবা কিম নামজুন পুলিশের পোশাক পরে রেডি হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছিলেন। পেটে মুখ ছোট করে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি চমৎকার হাসলেন। আজকেও তুমি ফিল করলে মামনি? এই গোমরা মুখে বলল। মনে করিয়ে দিতে হবে না যে আমি ফিল করেছি। নামজুন মেয়ের কাছে এসে কপালে চুমু দিলেন, মাথায় আলতো করে হাত বুলিয়ে দিয়ে বলেন, আমার মামনি কি জানে না এই দিনটা তার বাবা খুব সতর্ক থাকে সকালে ওঠার জন্য? ইটস এ চ্যালেঞ্জ ফর মি। আমাকে তো জিততেই হবে। আমার ছোট্ট বাচ্চাটার যে আজকে জন্মদিন। হ্যাপি বার্থডে প্রিন্সেস। এবার বলো কি চাই এবারের জন্মদিনে? তে উৎসাহ নিয়ে বলল, নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে না ভার্সিটির পাশে, আজ ওখানে সবগুলো খাবার টেস্ট করব। নামজন একটু মন খারাপ করে বলল, তুমি তো জানো আম্মু খুব ইম্পর্টেন্ট একটা কেস চলছে। তুমি কি অন্য কিছু চাইতে পারবে? মুখ মলিন হয়ে গেল তেল। সে আরো বেশি মন খারাপ করে বলল, আজকের দিনেও কেন তোমাকে ডিউটি করা লাগবে বাবা? আজকের জন্য ছুটি নাও না প্লিজ। তোমার কাজ ওই কাইনা কাক তার উপর চাপিয়ে দাও। কারণ নামকে বেঁকেতে করতে নেই, এভাবে বলবে না মা। মাছি তার মতো হাত নাড়িয়ে তে বলল, ওই একই হলো। কাক আর টাই, একটা পয়েন্টে তো ডিফারেন্স। ওনাকে বলো আজ তোমার কেস সামলে নিতে। নামজন হাত ফিরে পড়ে মানিব্যাগ থেকে কার্ড বের করে তের হাতে দিল। তারপর বলল, বললে না কোনো রেস্টুরেন্টে যাবে, ফ্রেন্ডের সাথে যাও, সব খেয়ে আসো। যদি রেস্টুরেন্টের সব খাবার শেষ হয়ে যায় তবে আরেকটাতে যাবে। টাকার চিন্তা তোমাকে করতে হবে না, শুধু একটা কল দিবে আমাকে, ঠিক আছে? তে আর হাসি আটকে রাখতে পারলো না, হেসে বলল, তুমি কি তোমার মেয়েকে খাদক খাবো নাকি বাবা? আর আজকে কিন্তু তাড়াতাড়ি বাসা ফিরতে হবে। বাড়িতে আলাদাভাবে সেলিব্রেশন করবো। কি কেক আনতে হবে সেটা যেন ভুল না হয়। সব ভুল হলেও কেক নিয়ে কোনো ভুল হবে না, নিশ্চিন্ত থাকো। আর চেষ্টা করবো তাড়াতাড়ি বাড়িতে ফেরার। চেষ্টা না, তোমাকে ফিরতে হবে, কোনো অজুহাত চলবে না বলে দিলাম। আচ্ছা ঠিক আছে বাবা, আমি চেষ্টা করবো বললাম তো। ঠিক তখনই কলিং বেল বেজে উঠলো। জন্মদিন হিসেবে তার ফ্রেন্ডরা সারপ্রাইজ দিতে পারে এই ভেবে দৌড়ে গেল তে। দরজা খুলতে হাসি হাসি মুখটা চুপসে গেল তে। দরজার বাহিরে এক লম্বা চড়া সুদর্শন দাঁড়িয়ে, উজ্জ্বল বর্ণের লম্বাটে মুখটায় হাসির ফোয়ারা, চুলগুলো পরিপাটি করে সাজানো। তের দিকে এক পলক তাকিয়ে চোখ সরিয়ে নিল সে। মুখের কাছে হাত নিয়ে ইচ্ছে করে কাছে দিল লোকটি। তে এবার নিজের দিকে তাকালো। পরনে তার ওভারসাইজ টি-শার্ট আর থ্রি কোয়ার্টার। তার উজ্জ্বল পা দুটো বেরিয়ে আছে। সে দ্রুত বড় ফুলদানির আড়ালে গিয়ে দাঁড়ালো। অন্যদিকে মুখ করে বলল, ভেতরে আসুন। তাই মৃদু হেসে ভেতরে ঢুকলো। তে দৌড়ে গেল বাবার কাছে। বাবা, তোমার কাক পাখির পালক এসেছে, ডাকে তোমাকে। কাই এসেছে? হঠাৎ ও কেন আসলো? আমি কি জানি? তোমার ডান হাত তো তিনি, তুমি না জানবে তার সব খবর। আচ্ছা ঠিক আছে বুঝলাম, যাও ওর জন্য খাবার রেডি করো। তে গিয়ে একটা স্কার্ট পরে ফেললো। রান্নাঘর থেকে ড্রয়িং রুমের মাঝে পাতলা একটা পর্দা দেওয়া। তে তাইয়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, আপনি কি ব্রেকফাস্ট করে এসেছেন নাকি আমাদের সাথে খাবেন? না না, আমি খেয়ে এসেছি, আলাদা করে কিছু করো না। আমি এমনিতেও করতাম না, খালি ফর্মালিটির জন্য জিজ্ঞাসা করেছি না। তে হাত দিয়ে চুল উড়িয়ে ডাইনিং রুমে চলে গেল। তাই কিছু মনে করলো না। এসব আচরণে সে অভ্যস্ত। নামজন বাইরে আসতে আসতে ব্যাপারটা লক্ষ্য করলো। এরপর সে তার কাছে এসে বলল, কিছু মনে করো না বাবা, ওর ব্যবহারটা এমনই, ও একটু বেখেয়ালি, হুটহাট কথাবার্তা বলে। না না স্যার, মনে করার কি আছে? তে এখনো ছোট, সব কিছুই না। আমি কিছুই মনে করিনি। তা বাবা, আজ এত সকাল সকাল আমাদের বাসায় কি মনে করে? ওই আসলে ওই কেসটার ব্যাপারে কথা বলার জন্য আর কি। তাই ইতি ইতি করে কথাটা বললো। আমি তো অফিসে যেতামই, তুমি আবার কষ্ট করে এলে কেন? আসলে কেসটা অনেক জটিল লেগেছে আমার কাছে, হাতে সময়ও কম, তাই সময় নষ্ট করতে চাইনি। তোমার মতো কাজের ছেলে আমি আর একটাও দেখিনি। তুমি কাজের প্রতি এতটা ডেডিকেটেড,
তুমি অনেক দূর যাবে, দেখে নিও। কাই মাথা চুলকে মৃদু হাসলো। রান্নাঘর থেকে একটি ভিঞ্চি কাটলো। ঢং, নাটক, সে তো ঠিকই জানে কাইয়ের এখানে আসার কারণ। ব্রেকফাস্ট শেষ করে বের হলো নামজুন আর কাই। তে নামজুনকে এগিয়ে দিতে গেল। তারা চলে যেতেই দরজা আটকাতে নিল সে। সেই সময় কাই হাত দিয়ে দরজাটা ধরে উকি দিয়ে চাইলো তের দিকে। কি চাই? নাকের পাটা ফুলিয়ে বলল তে। যা চাই তা তো দিবে না, আপাতত এটা রাখো বলে কাই একটা প্যাকেট ধরিয়ে দিল তের হাতে। তারপর ধীরে সরে বলল, হ্যাপি বার্থডে রাগিনী। কায়ের কথা শেষ না হতেই তে মুখের উপর দরজা আটকে দিল। সে ঠিকই জানতো আজ তার জন্মদিন উপলক্ষে তাই এখানে এসেছে। এমনিতে তো প্রায় এখানে আসার ছোট খুঁজে। তে জানে না ভেবেছে, সে সবই জানে। তাই যে তেকে পছন্দ করে তা তো সে প্রথম দিনেই বুঝে গেছে। কিন্তু তে পাত্তা দেবে না একদমই। কেন দেবে? যার প্রতি কোনো ফিলিংসই নেই তাকে পাত্তা দেওয়ার কি কোনো মানে আছে? তে আজ খুব সুন্দর করে সাজলো। পার্পল কালারের টপ আর সাদা জিন্সের উপর লং কোটি পরে নিল। চুল পনিটেল করে ছোট হালকা লিপস্টিক দিয়ে বের হলো। ফোনে তার টুনটান মেসেজ আসছে একের পর এক বার্থডে মেসেজ। তে আজ সকলকে ট্রিট দেবে। তে এবার অনার্স ফার্স্ট ইয়ারে ছাত্রী। ক্লাসে ঢুকতেই তার হাত ভরে উঠলো গিফটে। চঞ্চল হওয়ায় তার ফ্রেন্ডের অভাব নেই। কয়েকদিনে তার সব ক্লাসমেটের সাথে তার সখ্যতা গড়ে উঠেছে। তার মধ্যে দুইজন ছেলে আর দুজন মেয়ের সাথে তার গভীর ভাব, একটা গ্যাং বলা যায় তাদের। তে সবার জন্যই জার কেক এনেছে। যে তাকে উইশ করছে সে তাকে কেক দিচ্ছে। তে খেয়াল করলো চেনা অচেনা সবাই তাকে উইশ করলেও ক্লাসের শেষ বেঞ্চের জানালার ধারে একটা ছেলে বসে আছে, মাথা নিচু করে খাতায় কি যেন আঁকছে। ক্লাসে যে এত হইচই হচ্ছে সে সম্পর্কে যেন তার কোনো ধারণাই নেই। এমনকি কেন হচ্ছে সেই বিষয়ে কোনো কৌতূহল দেখালো না ছেলেটি। এই ছেলেটিকে সে এই প্রথম দেখলো। এর আগে কখনোই ক্লাসে দেখেছে বলে মনে হয়নি। সে একটা জায়গায় হাতে নিয়ে ছেলেটির কাছে গেল। সবাইকে কেক দেওয়া হয়েছে, শুধু একে দেওয়া হয়নি। ব্যাপারটা কেমন না? এই ছেলেটির সামনে দাঁড়িয়ে মুখে হাত নিয়ে কাশি দিয়ে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করলো। কিন্তু ছেলেটি চোখ তুলে তাকালো না, নিজের মতো করে কিছু একটা আঁকছে খাতায়। সে মাথা উঁচু করে দেখলো ওয়ান পিস অ্যানিমের একটা সিন আঁকছে। কলম দিয়েও কি সুন্দর আর্ট। এর মুখ দিয়ে না চাইতেও বেরিয়ে এলো, ওয়াও কি সুন্দর। ছেলেটির হাত থেমে গেল, কিন্তু তাকালো না তের দিকে। এই ছেলেটির কাছে এগিয়ে গিয়ে বলল, হেই, নিউ স্টুডেন্ট নাকি? আগে কখনো দেখিনি তো। জবাব এলো নকল পক্ষ থেকে। তের ইগোতে লাগলো ব্যাপারটা। এইভাবে কেউ তাকে ইগনোর করতে পারে এটা ভাবতে পারেনি তে। তের ফ্রেন্ড যে হোক তাদের খেয়াল করলো। কাছে এসে ছেলেটির কাঁধে হাত রেখে বলল, হ্যালো মাম্মা, তুমি কি ওয়ান পিসের ফ্যান নাকি? ড্রয়িংটা তো সেই হয়েছে। ছেলেটি হালকা মাথা ঝাঁকালো, মানে হ্যাঁ। তে বিড়বিড় করে বলল, কি আজব, বোবা নাকি? কথা কয় না কেন? ওকে, বাই দ্য ওয়ে, আজ আমার জন্মদিন। সেই উপলক্ষে সবাইকে ট্রিট দিচ্ছি। দিস ইজ ফর ইউ, টেক ইট। একটা জার কেক বের করে ছেলেটির সামনে রাখলো তে। ছেলেটি প্রায় 30 সেকেন্ড সময় নিয়ে বলল, ধন্যবাদ। তারা তো আসতে বললো যে পাশে থাকা যেহুকু শুনতে পায়নি। তারা খালি দেখেছে ছেলেটি মুখ নাড়িয়েছে, কিন্তু কি বলেছে কেউ ধরতেই পায়নি। যাই হোক, তে হাসি মুখে বলল, আমি তে, ও আমার ফ্রেন্ড যে হোক। আপনার নামটা কি জানতে পারি? ছেলেটি এবার চোখ মেলল তের দিকে, অত্যন্ত ধীরে ধীরে। নজর মিলিত হতেই তে চমকে উঠলো কিছুটা। জানে না কেন টুকটুকে ফর্সা মুখের ছেলেটির মসৃণ চুলগুলো কপালে উঠছে। কোমল অথচ কি যে ব্যাকুল সেই চেহারা। চোখের ধূসর মণিজোড়া তের কালো মুখের দিকে তাক করে গভীর স্বরে বলল, জাংকুক। আমার নাম জিন জাংকুক। কলেজ ছুটির পর তে তার বন্ধু বান্ধব নিয়ে রেস্টুরেন্টে চলে গেল। তিনতলার সবচেয়ে বড় টেবিলটা আগে বুক করে রাখা ছিল। কাঁচের দেয়ালের দিকটাতে তে বসেছিল। এইখান থেকে তাদের কলেজের ভিউটা খুব সুন্দর দেখা যায়। হাসি ঠাট্টার এক পর্যায়ে তের চোখ চলে যায় কলেজ গেটের দিকে। জাংকুক ছেলেটা কলেজ থেকে বের হচ্ছে। তের চোখ ছোট ছোট করে পর্যবেক্ষণ করতে লাগলো। জাংকুক খুব ধীরে ধীরে পা ফেলে হাঁটছে, যেন সে কদম গুনে হাঁটে। একটা হামাগুড়িটাও বাচ্চাও তাকে অতিক্রম করতে পারবে খুব সহজে। মেইন রোডে এসে জাংকুক এক মুহূর্তের জন্য থমকে দাঁড়ায়। তের চোখ ছোট ছোট করে তাকিয়েছে জাংকুক কি করে সেটা দেখার জন্য। হুট করে, একদম হুট করে জাংকুক তিনতলার রেস্টুরেন্টের কাছে দেয়াল ভেদ করে তের চোখে চোখ রাখলো। এই হঠাৎ কাণ্ডে ভরকে গেল তে। জাংকুক কোনো দিকে না তাকিয়ে কিভাবে হুট করে তার চোখে তাকালো, যেন সে জানতো তে এইখানেই আছে। বুক ধড়ফড় করে উঠলো তের।
তের গলা শুকিয়ে কাঠ হয়ে গেল, যেন সে এইমাত্র চুরি করতে গিয়ে ধরা খেয়েছে। চোখ সরিয়ে নিল দ্রুত, নিজেকে তাতস্থ করে চোরা চোখে আবার তাকালো তে। জাঙ্কুক তখন গাড়িতে উঠে চলে যাচ্ছিল, যেন এই মুহূর্তে কিছু হয়নি। জিহুদ তের পাশের চেয়ারে বসেছিল। তের দৃষ্টি অনুসরণ করে তাকালো জাঙ্কুকের পানে। জাঙ্কুক চোখের আড়াল হতে সে দেখে বলল, ছেলেটা ভারী অদ্ভুত। তের ধ্যান ফিরে আমতা আমতা করে সে বলল, কিছু বলছিস? বলছি তো, ওই যে একটা বোবা না থুড়ি, জংকুক না জাংকুক না কি একটা নাম, জাংকুক, জিউন জাংকুক ওনার নাম। রাইট, এত বড় নাম মাথায় থাকে না আমার। ওর কথা কি বলছিলি তুই? বলছি না, ও অনেক অদ্ভুত। কেন অদ্ভুত কেন? তেকে কিছুটা কৌতূহল দেখালো। যে হোক, কোকাকোলার বোতলে সিপ দেওয়া থামিয়ে খুব গুরুত্বপূর্ণ কথা বলার ভঙ্গিতে বলল, ওনা কেমন যেন জানিস, ওর পাশের বেঞ্চে বসেছিলাম আমি, কয়েকবার কথা বলার চেষ্টা করেছি কিন্তু ছেলেটা পাত্তাই দিল না। আজি প্রত্যেকটা ক্লাসে কি করেছে জানিস? কৌতূহলে চোখ বড় বড় হয়ে গেল তের। কি করেছে? যে সাবজেক্টে ক্লাস হতো সব বইতে খালি স্কেচ করতো, লেখাগুলোর উপরেও। ও একটা বারো মাথা তুলে তাকায়নি পর্যন্ত, ইভেন প্রেজেন্টও দেয়নি। সারাক্ষণ বই স্কেচ করে গেছে, নয়তো জানালা দিয়ে বাইরে একদমে তাকিয়েছিল। আর মুখে কি যেন বিড়বিড় করে বলতো, তুই না দেখলে বুঝতেই পারতি না। ওকে কেমন যেন সাইকোপ্যাথের মতো লাগতেছিল, ট্রাস্ট মি। এরপর শুন কি হয়েছে। এর থেকে জেহবকে বেশি এক্সাইটেড লাগতেছিল। চোখ বড় করে মুখের এক্সপ্রেশন চেঞ্জ করে বলতে লাগলো, অ্যাকাউন্টিং ক্লাসে আমি বই আনিনি, আর ও যেহেতু পড়ায় মনোযোগ দেয় না তাই ভাবলাম ওর থেকেই নেই। ও যখন জানালার বাইরে তাকিয়েছিল কয়েকবার ডাকলাম, বাট ও সাড়া দিল না। শেষবার পানির বোতল দিয়ে ওর হাতে একটু টাচ করেছি অ্যাটেনশনের জন্য। জিহব কথাটা বলার সময় ভয়ে ঢোক গিলল, এক ঢোকে সম্পূর্ণ কোকাকোলা সাবার করে ফেললো। প্রচুর মাথা, কি হয়েছে বলতো আমাকে? তে তাড়া দিল, তার যেন তরেস হয়েছে না। আর বলিস না, ওই জাঙ্কুক আমার দিকে এমন ভাবে তাকাইছে মনে হয় যেন আমাকে খেয়ে ফেলবে। আর আমার বোতলটা খুব জোরে ধাক্কা মেরে হাত থেকে সরাই দিছে। ভাই, ওর চোখ দেখলে তুই বিশ্বাস করতি কেমন যেন দেখাচ্ছিল। সিরিয়াসলি, আই ক্যান্ট এক্সপ্লেইন। হাউল শুন কি হয়েছে, ওনা কি যেন বেরিয়েছিল। আমার মনে হইতেছিল ওর নিঃশ্বাস দিয়ে আমাকে কেমনে জানি ক্রাশ করে দিতেছে। আমার আত্মা যেন বাইরে হয়ে যেতেছিল ওই টাইমে। ওরে এত ভয়ঙ্কর লাগতেছিল, ভাগ্যিস আমার প্যান্টটা আমি পি করে দেয়নি। এই জন্যই কি তুই তখন সিট চেঞ্জ করছিলি? আমার তো মনে হয়েছে ওর পাশে থাকলে আমি ওইখানে মারা যেতাম। হি ইজ লিটারালি এ সাইকোপ্যাথ, বিশ্বাস কর আমাকে। তুই ভাবনায় পড়ে গেল। যখন জাঙ্কুককে সে দেখেছিল কাছ থেকে, তখন জাঙ্কুকের ওই মুখটায় এত মায়া মায়া লাগছিল, তুই ভেবেছে এর থেকে নিষ্পাপ চেহারা যেন আর কারো হয় না। সত্যি কি কোমল স্নিগ্ধ ছিল ওই চেহারাটা। একটু আগেও তো কেমন শান্ত দেখেছিল, কিন্তু এখন জেহবের কথা শুনে তো সম্পূর্ণ বিপরীত মনে হচ্ছে। কিন্তু বিশ্বাসই হতে চাইছে না যে আসলে জাঙ্কুকের এমন কোন রূপ আছে। রাতে তে ঘর সাজিয়ে অপেক্ষা করছিল তার বাবার জন্য। সবকিছু সাজানো শেষ, শুধু কেক ছাড়া। 12টা বাজতে 25 মিনিট বাকি, এখনো তার বাবা আসেনি। তে ছোটবেলার মতোই বারবি ড্রেস পরেছে। কলিং বেলের শব্দ থেকে ভাবনা থেকে ছুটিয়ে আনে। ফোলানো পিঙ্ক গাউনটা দুই হাতে উঁচু করে ধরে দরজা খুলতে যায়। বাবার সাথে আরেকজন দাঁড়িয়ে আছে, ফুলের বুকে হাতে নিয়ে। এর জন্মদিনে এই প্রথম নতুন অতিথির আগমন ঘটলো। ইন করা সাদা শার্ট আর কালো প্যান্ট পরা পুরুষালী দেহটার দিকে এক পলক তাকিয়ে দৃষ্টি সরিয়ে নিল তে। তাই ডেইজি ফুলের বুকে হাতে মুগ্ধ চোখে তাকিয়ে আছে তের দিকে। এই মেয়েটার এত রূপ তাইকে প্রতিবার বাধ্য করে তের প্রেমে হাবুডুবু খেতে। হ্যাপি বার্থডে তে, নিষ্পলক চেয়ে ফুলের বুকেটা তের দিকে বাড়িয়ে দিল কাই। তে কায়ের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, ধন্যবাদ আপনাকে। আরে মেয়েকে জড়িয়ে ধরে বলল, হ্যাপি বার্থডে বারবি ডল, ইউ আর লুকিং সো প্রিটি। নামজনের চোখ টলমল করতে লাগলো। তার তে এখনো সেই বাচ্চাটাই আছে। 10 বছরে যেরকম লাগতো 19 বছরেও ঠিক একই রকম লাগে, একটু বদলায়নি তার আম্মুটা। কে কেনেছো বাবা? সে ছোটবেলার মতো। কে কিনেছো বাবা? যেমন কথা শেখার পর থেকে প্রতি জন্মদিনে বলতো, ঠিক একইভাবে এখনো বলে। মিক্সড ফ্লেভারের কেক তের হাতে দিলেন তিনি। তীর চোখ চকচক করে উঠলো কেক দেখে। বাবা ছাড়া তার দ্বিতীয় দুর্বলতা হলো ডেজার্ট আইটেম। দুই হাতে কেক আর ফুল দিয়ে হাঁটতে গিয়ে বিপত্তি বাঁধলো। সে ভুলে গিয়েছিল তার পরনে লং গাউন। হুট করে গাউনের সাথে পা বেঁধে পরে নিতে যাচ্ছিল। তাই তার পাশে থাকায় শক্ত হাতে তার কোমর জড়িয়ে ধরে দুর্ঘটনার হাত থেকে বাঁচালো। নামজন ছুটে আসলেন মেয়ের কাছে, অস্থির হয়ে বললেন, ব্যথা পেয়েছ আম্মু? পায়ে বেশি লেগেছে? তেকে উঠে দাঁড় করিয়ে দিল কাই। ঠিক আছে বাবা, আমি আমার তেমন কিছু হয়নি, তুমি চিন্তা করো না, এগুলো আমার হাতে দাও।
কেক আর ফুল নামজুন নিয়ে এগিয়ে চললো। নামজুন যেতেই তাই তের কানের কাছে এসে বলল, সারাদিন তো দেখি খাই খাই করো, ওজন বাড়ে না কেন? এত শুকনো থাকলে কিন্তু পরে সমস্যা হবে। কি সমস্যা হবে? তাই ঠোঁট চেপে হাসলো। তোমার সমস্যা হবে না, তোমার তাইনের সমস্যা হতে পারে। এমন কথায় তে তার হিল দিয়ে খুব জোরে চেপে ধরলো কায়ের পা। ব্যথায় পকিয়ে না উঠে তাই বরং জোর করে হাসি হাসি মুখ করে তাকিয়ে রইলো। তেও পাল্টা হাসি দিল। কেমন লাগছে পাখির পালক? তাই ফিসফিস করে বলল, সেটা তো বিয়ের পরেই বলতে পারবো। তে মুখ কঠিন করে পা উঠে আরেকবার জোরে করে পা দিয়ে পাড়া দিল। এবারের ব্যথা লুকিয়ে রাখতে পারলো না, তাই চোখ মুখ কুচকে ফেললো। তের জন্মদিন খুব সুন্দরভাবে সম্পন্ন হলো। তাই চলে যাওয়ার 5 মিনিট পর আবার কলিং বেল বেজে উঠলো। নামজন ততক্ষণে তার রুমে চলে গেছেন। তে তখন রান্নাঘর পরিষ্কার করছিল। রাত বাজে 1:30। এই টাইমে কি আসবে? ব্রু কুচকে গেল তের। কি হলে উকি দিয়ে দেখলো কেউ নেই, কিন্তু নিচে কিছু একটা বক্স টাইপ দেখা যাচ্ছে। তে দরজা খুলে আশেপাশে দেখলো, না কাউকে দেখা যাচ্ছে না। বক্সটা খুব সুন্দরভাবে ডেকোরেট করা। উপরে একটা কার্ডে লেখা ছিল, হ্যাপি বার্থডে, দিস ইজ আ লিটল গিফট ফর ইউ। আইফুট সাইজের গিফট কিনা ছোট্ট। গিফটটা কে পাঠিয়েছে তার কোনো অস্তিত্ব দেখা গেল না। তে দোনামনা করে টেনে হিসকে ভেতরে নিয়ে গেল। যে দেখ না কেন ফ্রি গিফট কেনা যায়, কিন্তু বক্সটা সেদিন আর খোলা হলো না। জন্মদিনের হাসি আনন্দে জাঙ্কুক নামক অধ্যায়টা ধীরে ধীরে মুছে গেল তের মস্তিষ্ক থেকে কিয়ৎক্ষণের জন্য। পরের দিন বিকেলে, এই বিকেলের ঝকঝকে আকাশে হুট করে বৃষ্টি নামাটা একদমই ভালো লাগেনি তের। কেননা আজ সে সাদা সালোয়ার কামিজ পরেছে, সাইকেলটাও আনেনি সাথে। এখন নিজ মনে গালাগালি করছে সে। কলেজ থেকে বের হয়েছে আরো আধা ঘন্টা আগে। বন্ধু বান্ধব একটাও সাথে নেই। মরণ দশা, বিপদ যখন আসে সব একসাথে আসে। তে একটা আটখোলা দোকানের সামনে দাঁড়িয়ে আছে। ভেতরে সবাই গাদাগাদি করে দাঁড়িয়ে আছে বৃষ্টির হাত থেকে নিজেদের বাঁচানোর জন্য। তে সবার সামনে দাঁড়িয়ে তার সালোয়ারের নিচের অনেকটা ভিজে গিয়েছে, তার পাকে দৃশ্যমান করে তুলছে। আর কিছুক্ষণ থাকলে কাক ভেজা হতে বেশি সময় লাগবে না। তের এবার অস্বস্তি লাগছে, তা বলার বাইরে। ব্যাগ দিয়ে নিজের বুক হতে পেট শক্ত করে চেপে ধরে নিজেকে আড়াল করার চেষ্টা করছে সে। দোকানে দাঁড় অধিকাংশ ছেলেপুরোর নজর তার দিকে, যেন তারা মেইন ড্রামাটা দেখার অপেক্ষায় আছে। ঝড়ো বৃষ্টিতে একটা রিক্সাও দেখা যাচ্ছে না। গাড়ি তো দূরের কথা, এদিকে তে কাউকে কল দিয়ে পাচ্ছে না, বাবাকেও না। বুক পেটে কান্না আসতে লাগলো তের। আজকে কার মুখ দেখেছে সে ঘুম থেকে উঠেছিল? এত বাজে দিন তার জীবনে প্রথম এসেছে। তে যখন এমন বিপদে পড়েছে ঠিক সেই মুহূর্তে তার সামনে দিয়ে চেনা একজনকে যেতে দেখলো। বাঁ হাতের আঙুলে চাবির রিং ঘোরাতে ঘোরাতে ছাতা মাথায় সাদা শার্ট পরনের এক সুপুরুষ পাশ কাটিয়ে চলে যাচ্ছিল। তে অবচেতন বিভ্রান্ত মনে জোরে করে ডেকে উঠলো, জাঙ্কুক। জাঙ্কুকের পা থমকে গেল এক মুহূর্তের জন্য। বোঝার চেষ্টা করলো ঠিক শুনেছে কিনা। আবারও শুনতে পেল মিহি গলা সুয়েলা মেয়েটির ডাক। মিষ্টি সুরে তার নাম ধরে রাখছে, জাঙ্কুক। জাঙ্কুক পেছনে ফিরে তাকায়। স্বর্গ থেকে নেমে আসা এক সাদা পরী এক ঝাঁক কুৎসিত কোলাহলে আবদ্ধ। সেই মুহূর্তে এই সাদা পরীটাকে বন্দি থেকে মুক্তি করতে হৃদয়ের অন্তঃকরণাতে এক অদম্য শক্তি তার ভেতরটাকে তাড়া দিতে লাগলো। তে জাঙ্কুককে হাত নেড়ে ইশারা করলো তার কাছে আসার জন্য। প্লিজ শুনে যান একটু, এখানে প্লিজ একটু আসুন। জাঙ্কুক তার কাছে আসতেই ফট করে জাঙ্কুকের ছাতার নিচে ঢুকে গেল তে। তের গা থেকে আসা মিষ্টি সুবাসে আবিষ্ট হয়ে গেল জাঙ্কুক। ভেতরের মুগ্ধতা বাহিরে যাতে প্রকাশিত না হয় সেই চেষ্টায় ঢোক গিলে অন্যদিকে তাকালো সে। আপনার সাথে তো গাড়ি আছে তাই না? আপনি প্লিজ আমাকে একটু লিফট দিতে পারবেন প্লিজ? তে বিনীত স্বরে অনুরোধ করলো। জাঙ্কুক এক হাত পকেটে রেখে মুষ্টিবদ্ধ করলো। শীতল আবহাওয়াতেও তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। শুষ্ক ঢোক গিলে সে এগিয়ে যেতে লাগলো অদূরে পার্ক করা গাড়ির দিকে। তে যার পরনায় অবাক হলো। জাঙ্কুক কি তার আর্জিতে লেগে গেছে না সম্মত হয়েছে সেটা সে বুঝতেই পারলো না। নিজের কাছে কেমন যেন নিজেকে স্যাঁচড়া স্যাঁচড়া লাগছে। কিন্তু সে তো নিরুপায়, একান্ত বাধ্য হয়ে জাঙ্কুকের কাছে সাহায্য চাইতে এসেছে সে। গাড়ির দরজা খোলার আওয়াজে চমকে গেল তে। জাঙ্কুক দরজা খুলে অপেক্ষা করছে তার জন্য। তে খেয়াল করলো জাঙ্কুক তার দিকে একটা বারের জন্য তাকাচ্ছে না। তে কোনো কিছু না ভেবে দ্রুত গিয়ে গাড়িতে গিয়ে বসলো। জাঙ্কুক অপর পাশ থেকে ড্রাইভিং সিটে বসে পড়লো। গাড়ি চলছে আপন গতিতে। বৃষ্টির রিমঝিম শব্দ কাজ ভেদ করে ভেতরে আসতে পারছে না। গাড়ির ভেতরেও পিনপত নীরবতা। জাঙ্কুক ভুলেও তের দিকে তাকাচ্ছে না। তে বুঝতে পারছে না সে কিভাবে কি করবে, ধন্যবাদ কিভাবে জানাবে। কিছু একটা বলে তো কথোপকথন চালানো উচিত। এভাবে সঙ্গের মতো বসে থাকা আনিজি লাগছে তের কাছে। জিভ দিয়ে ঠোঁট বিছিয়ে নিজেকে দাতস্থ করে তে আরম্ভ করলো। আপনাকে কষ্ট দেওয়ার জন্য সরি। আসলে উপায় না পেয়ে হেল্প চাইতে হয়েছিল।
আপনার কি কোনো সমস্যা হয়েছে? জাঙ্কুক নিরুত্তর। আশ্চর্য মানুষ। এর মেজাজ গরম হয়ে গেল। এই ধরনের পরিস্থিতিতে এরকম আচরণ করা মানে কি? ঠোঁট কামড়ে রাগ অপমানকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করলো। হঠাৎই লুকিং গ্লাসে চোখ গেলে দেখলো পেছনের সিটে কয়েকটা বই রাখা। পেছনে ফিরে চোখ ছোট করে বোঝার চেষ্টা করলো বইগুলো কিসের। এগুলো তো মাস্টার্সের বই। এর ভ্রু কুঞ্চিত হয়ে গেল। কৌতূহলকে দমাতে না পেরে জিজ্ঞেস করে ফেললো, মাস্টার্সের বই আপনার কাছে কেন? এখন অনার্স ফাইনালি দেননি, মাস্টার্সের বই দিয়ে কি করবেন? জাঙ্কুকের পারমিশন ছাড়াই বইগুলো হাতে নিল। স্টিয়ারিং এ রাখা জাঙ্কুকের হাত শক্ত হয়ে এলো। তার পারমিশন ছাড়া তার কোনো কিছু কেউ ধরুক সেটা একদমই ভালো চোখে দেখে না সে। উল্টে পাল্টে বই দেখতে দেখতে কয়েকটা পেজে এসে থমকে গেল। বইয়ের অধিকাংশ পেজে পেন্সিল দিয়ে এক এক টাইপের স্কেচ করা। বইটা নিউ এডিশন, এর মধ্যে এত কিছু এঁকেছেন কেন? প্রথমবারের মতো একটা বাক্য জাঙ্কুকের মুখ দিয়ে বেরোলো, তাও কাট কাট গলায়। আমার বই আমার ইচ্ছা। তাই বলে ওয়েট, আপনার বই মানে? আপনি তো আমার ব্যাচমেট তাই না? নো, আমি আপনার কেন ব্যাচমেট হব? তাহলে যে ওই দিন আপনাকে আমার ক্লাসে দেখলাম, আমার ইচ্ছা হয়েছিল তাই যে কোনো একটা ক্লাসে ঢুকে গিয়েছিলাম। এনিথিং এলস? জাঙ্কুক কঠিন গলায় কথাগুলো বলল। আজব ইচ্ছা, বিড়বিড় করে বলল তে, কিন্তু মুখে বলল ও আচ্ছা। ভাবনায় পড়ে গেল। সেই দিন জাঙ্কুকের চেহারা দেখে সে সিরিয়াসলি ব্যাচমেট ভেবেছিল, কিন্তু এখন কাছ থেকে দেখার পর তার ভ্রু ভাঙলো। ছেলেটির শরীরে আসলেই একজন বলিষ্ঠ পুরুষের। দেখলে কেমন টিচার টিচার লাগে, আর পাশে দাঁড়ানোতে বুঝলো লোকটা যে কত লম্বা, খাম্বা একটা। চারপাশ আধারে ঢেকে আছে, বৃষ্টির তীব্রতা বেড়ে চলেছে। বোঝার উপায় নেই এখন যে বিকেল, মনে হচ্ছে রাত নেমে গেছে অচিরেই। এতক্ষণে খেয়াল করলো রাস্তাটা তো সম্পূর্ণ অচেনা। রাস্তার দুই ধারে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে অচেনা অজানা আকাশ ছোঁয়া গাছ। কিছুটা হতভম্ব হলো তে, এই রাস্তাটা তো চেনাই নয়। এখানে আগে এসেছিল বলেও তার মনে পড়ছে না। তড়িৎ পাশ ফিরে জাঙ্কুকের দিকে তাকালো। এটা কোথায় যাচ্ছে আমরা? সাথে সাথে জবাব দিল না জাঙ্কুক। ভ্রু কুঁচকে চুপ করে থাকলো। কিছুক্ষণ পরে বলল, বাড়ি যাচ্ছি। বাড়ি মানে? কার বাড়ি? এটা তো আমার বাড়ির রাস্তা নয়। ভয় খেলে গেল তের চোখে। কুচিন্তার এসে ভিড় জমাতে লাগলো তার ভাবনায়। তোমার বাড়ি কেন যাব? আমার বাড়ি যাচ্ছি। সহজ জবাব জাঙ্কুকের। হোয়াট দ্য হেল ইজ দিস? আমি কি আপনার বাড়িতে যাওয়ার জন্য লিফট চেয়েছি? আমি আমার বাড়িতে যাব। আতঙ্কে তার সারা মুখ নীল হয়ে গেছে। তে রীতিমতো চেঁচাচ্ছে, ইউ ডিডন্ট টেল মি ইওর অ্যাড্রেস। আমি কিভাবে যাব? তে মাথায় হাত দিয়ে হতাশার দীর্ঘশ্বাস ফেলল। রাগে তার গলার স্বর কাঁপতে লাগলো। ভাই লিসেন, আমি না হয় ভুলে গিয়েছিলাম বলতে, তাই বলে আপনি একটা বড় জিজ্ঞাসা করবেন না আমি কোথায় যাব? দ্যাটস নট মাই প্রবলেম। এখন আমি যেখানে যাচ্ছি সেখানে চলো। তীর কান্না চলে এলো রাগে। তার সত্যি তখন খেয়ালে ছিল না ঠিকানাটা বলার। তাই বলে কি জাঙ্কুকের দায়িত্ব ছিল না নিজ দায়িত্বে জিজ্ঞাসা করা? উল্টো বলে কি না এটা তার সমস্যা না? বড় বড় কয়েকটা শ্বাস ফেলে নিজেকে শান্ত করে বলল, গাড়ি ঘুরান, বাসা দিয়ে আসুন, আমি অ্যাড্রেস বলছি। আই এম নট ইওর ড্রাইভার যে তুমি যা বলবে তাই শুনবো। তীর মেঘে যখন হারানোর পথে, পাশাপাশি তার ভয় লাগছে। এভাবে একটা মেয়েকে তার বাড়িতে না দিয়ে সে নিজের বাড়িতে নিয়ে যাওয়ার পিছনে মতলবটা কি? নাকি বাড়ির কথা বলে অন্য কোনো পরিত্যক্ত জায়গায় নিয়ে যাবে? তীর হাত পা ঠান্ডা হয়ে গেল, ঘামতে লাগলো দরদরিয়ে। কাঁপা কাঁপা গলায় বলল, আপনি আমাকে যেখান থেকে এনেছেন সেখানে দিয়ে আসুন, বাড়িতে দিয়ে আসা লাগবে না। জাঙ্কুক কেন শুনলোই না তার কথা, এমন ভাবে গাড়ি চালাতে লাগলো। নিজের মেজাজ হারিয়ে আচমকা চেঁচিয়ে উঠলো তে। কি হলো, শুনতে পাননি? আমাকে দিয়ে আসুন কলেজে রাইট নাও। আই কান্ট, আমি পারবো না। উফ, আমার আগেই বোঝা উচিত ছিল আপনি একটা খারাপ ছেলে। আচমকা গাড়ির ব্রেক কষলো জাঙ্কুক। তীর পাশের দরজা খুলে দিল পলকে, তারপর বলল, গেট আউট। বৃষ্টির তোড়ে এর জামা কাপড় ভিজে যাওয়া শুরু করলো। সাদা কাপড় ভেদ করে শরীর ভেসে ওঠার আগে গাড়ির দরজা বন্ধ করে দিল তে। মানে কি? আমি কেন নামবো? আপনি নিয়ে এসেছেন আমাকে, আপনি দিয়ে যাবেন। জাঙ্কুক এক পলক তাকালো তের চোখের দিকে। তে বুঝতে পারলো না জাঙ্কুকের চোখের ভাষা। জাঙ্কুক একটা লম্বা শ্বাস ছেড়ে ড্রাইভিং শুরু করলো। আর 2 মিনিট লাগবে আমার বাড়িতে যেতে। আমার কিছু ইম্পর্টেন্ট কাজ আছে, ওইটা নিয়ে আবার সিটিতে ব্যাক করবো। যদি তোমার আমাকে বিশ্বাস করতে কষ্ট হয় তাহলে তুমি বেরিয়ে যেতে পারো গাড়ি থেকে। এখানে একটা গাছের নিচে দাঁড়াও, ব্যাক করার সময় নিয়ে যাবো। এন্ড ইয়েস, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। আমার সাথে এভাবে কথা বলবে না একদম। মস্করা করেন আমার সাথে। এখানে কোন কুচুর নিচে দাঁড়াবো আমি? তে কাঁচের জানালায় হাত ঠেকিয়ে হাতের তালুতে মাথা
মাথা রাখলো, নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছে। ব্যাগ থেকে একটা কলম বের করে আর এক হাত দিয়ে লুকিয়ে রাখলো, কিছু করতে চাইলে ঘেঁচাং করে দেবে একটা। সন্ধ্যাও নেমে গেছে, এর মাঝে চলে আসলো জাঙ্কুকের বাড়ি। রাস্তার সাথে দোতলা বাড়ি। প্রথম দেখায় বাড়িটাকে দেখলে মনে হবে পরিত্যক্ত ভুতুড়ে বাড়ি, মনে হয় না এখানে কোনো মানুষ থাকে। জঙ্গলের ভিতরে কিছু বাড়ি থাকে না, ঠিক তেমন। হাতে রাখা কলম আরো শক্ত করে চেপে ধরলো। জাঙ্কুক গেটের কাছে থামিয়ে তের দিকে তাকালো। যদি তুমি চাও উপরে আসতে পারো। কুত্তায় কামড়াইছে আমারে, দাঁত কিরমির করে বলল তে। ফাইন, আসতে হবে না, থাকো এখানে। জাঙ্কুক বেরিয়ে গেল গাড়ি থেকে। গেট খুলে কি মনে করে তের কাছে আসলো, আবার ধীরে গলায় বলল, ভয় পাবে না তো? মোটেও পাবো না, আপনি একটু তাড়াতাড়ি আসবেন, যান। জাঙ্কুক আর কোনো কথা না বলে গেট খুলে সোজা দোতলায় চলে গেল। তে দোয়াদুরত পড়তে পড়তে চারপাশের হাবভাব বোঝার চেষ্টা করলো। মোবাইলের ব্যাটারি লো, কাউকে যে মেসেজ দেবে সে চার্জটুকু নেই। গাড়ির হেডলাইটের আলোয় শুধু সামনের রাস্তাটাই দেখা যাচ্ছে। মাঝে মাঝে বিদ্যুৎ চমকানোর আলোয় দেখতে পেল দোতলা বাড়ির পাশে একটা ছোট্ট পুকুর। এর আশেপাশে কোনো বাড়ির চিহ্ন দেখা গেল না। চারিদিকে অন্ধকার আর ঘন জঙ্গল। রাস্তাটা দেখে মনে হচ্ছে যেন সোজা জঙ্গলে ঢুকে পড়েছে। তীর এবার সত্যি ভয় লাগছে, হাড় হিম হয়ে গেল অজানা ভয়ে। শ্বাস দ্রুত ওঠানামা করতে লাগলো। বারবার মনে হলো গাড়ির পেছনের সিটে কে একজন আছে, আবার মনে হলো জানালার পাশে কেউ দাঁড়িয়ে আছে। ভয়ে আতঙ্কেতে হুট করে গাড়ির দরজা খুলে দৌড়ে বাসার মধ্যে ঢুকে গেল। নিচতলায় সম্পূর্ণ অন্ধকার, দেখে মনে হচ্ছে পরিত্যক্ত গোডাউন ছিল আগে। টিমটিমে হুন্ডা আলোর বাতি জ্বলছে মাথার উপর। দোতলা থেকে ছিটকে আসা আলোয় সিঁড়ি কিছুটা আলোকিত হয়েছে। দেয়াল ঘেঁষে দাঁড়ালো। গোডাউনের বড় দরজাটা খোলা, তা দেখে আরো ভয় লাগছে তেল। তবে গাড়ি থেকে কিছুটা কম। বুকে হাত দিয়ে দৌড়াদৌড় করতে করতে হঠাৎ টের পেল তার পিছনে কেউ দাঁড়িয়ে আছে। ভয়ে শীতল স্রোত দিয়ে গেল সিঁড়ি পা দাঁড়াবে। শুকনো ঢোক গেল সে, হাত অবশ হতে লাগলো ধীরে ধীরে। পিছনে ফেরার মতো সাহস তার আর অবশিষ্ট নেই। তাও বহু কষ্টে সাহস সঞ্চয় করে পিছনে ফিরে তাকাতে পিলে চমকে উঠলো তার। জাঙ্কুক খুব কাছে এসে দাঁড়িয়ে আছে। হলদে আলোয় জাঙ্কুকের ধূসর চোখ আর গাঢ় কাট করে রাখা দেখে ভয়ানক লাগছিল তার কাছে, যেমনটা হরর মুভিতে ভূত দেখলে হয়। ঠিক টের পেল তার চারপাশ কেমন তমসাচ্ছন্ন হয়ে আসছে। ঝাপসা হয়ে যেতে লাগলো জাঙ্কুকের ভয়ঙ্কর মুখোশটি। ঝাপসা চোখে দেখলো দুটো হাত তাকে শক্ত করে বাহুডোরে আবদ্ধ করেছে। দম বন্ধ হয়ে যেতে লাগলো তেল। অন্ধকারের অতলে হারিয়ে যেতে লাগলো সে ধীরে ধীরে। প্লাস্টিকের খসখসানো আওয়াজে তেল মৃদু নড়ে চড়ে ওঠে। অচেতন দেহ চেতনা ফিরে পায়। চোখ খোলার চেষ্টা করে কিন্তু পারে না। চোখ শুয়ে আসলে চোখ খুলেতে চারদিকে অন্ধকার। রুমের মাঝখানে একটা মোমবাতির হালকা আলোয় রুমের সামান্য আলোকিত হয়ে আছে। বাইরে থেকে একটা প্রবল বেগে ছুটে আসছে বাতাস, সেখান থেকে শোষ আওয়াজ শোনা যাচ্ছে। চোখ এদিকে ঘুরিয়ে বোঝার চেষ্টা করলো সে আসলে কোথায়। গুড মর্নিং বাটারফ্লাই। এক পুরুষের কণ্ঠ কানে এসে লাগে তার। বুঝতে পারলো না কণ্ঠটি কি বললো তাকে। ভারী কণ্ঠের মানুষটিকে খুঁজতে গিয়ে চোখে পড়লো ডিভানে বসে থাকা জাঙ্কুককে। হন্তদন্ত হয়ে উঠে পড়লো তে। একবার নিজের দিকে তাকিয়ে আশেপাশে তাকিয়ে পরিস্থিতিটা বোঝার চেষ্টা করলো। জামা কাপড় সবকিছু ঠিকঠাকই আছে। মোমের আলো যতটুকু দেখছে তাতে মনে হচ্ছে এটা কোনো বেডরুম। তাই মনে করার চেষ্টা করলো কি হয়েছিল তার সাথে। গাড়ি থেকে বের হয়ে নিচতলায় এসেছিল। এরপর পিছনে জাঙ্কুককে দেখলো। জাঙ্কুকের তখনকার রূপ মনে পড়তে গা শিউরে উঠলো তের। চকিতে তাকায় জাঙ্কুকের দিকে। জাঙ্কুক কতগুলো বড় বড় ক্যানভাস প্যাক করছিল। দেখে মনে হয় কোনো আর্ট করা ক্যানভাস। আমি কোথায়? ভয়াতুর গলায় বলল তে। হাতের কাজ শেষ করে জাঙ্কুক তাকায় তের দিকে। তে আরো চমকে ওঠে। তখনকার রূপের সাথে এখনকার জাঙ্কুকের কোনো মিল নেই। প্রথম দিন জাঙ্কুককে যতটা কোমল দেখেছিল এখনো ঠিক তেমনই। আমার রুমে তুমি হঠাৎ জ্ঞান হারালে। আমাকে দেখে আছে তুমি গোস্ট দেখেছো। আমি কি ভূত? তোমাকে আমাকে ভূতের মতো দেখতে লাগে? কটা বাজে? ক্লান্ত গলায় বলল তে। 1:30 বাজে। কি? তেপাই লাফিয়ে উঠলো। ব্যস্ত হয়ে মোবাইল খুঁজতে লাগলো। জাঙ্কুক তের দিকে তাকিয়েছিল। সে বুঝলো তে কি খুঁজছে। পকেট থেকে তের মোবাইল বের করে দিল সে। ফোন হাতে পেয়ে হতাশ হলো তে। সে তো ভুলে গিয়েছিল তার মোবাইল তো বন্ধ। অস্থির হয়ে জাঙ্কুককে তাড়া দিয়ে বলল, আপনার কাজ শেষ হলে তাড়াতাড়ি চলুন, বাবা চিন্তা করছে অনেক। জাঙ্কুক তের দিকে মোহবিষ্টের ন্যায় চেয়ে রইল। হলদে ক্ষীণ আলোয় পিঠ সমান চুলের মিষ্টি থেকে শুভ্র পরীর মতো লাগছিল। তার চির আধার জগৎ এবং মনে যেন এক ফুরফুরি পথ হারিয়ে ঢুকে পড়েছে। তে রুম হতে বের হতে নিলে হাতে টান পড়ে। কপাল কুঁচকে পিছনে হাতের মালিকের দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকাইতে ঝাড়ি মেরে হাত সরিয়ে বলে, হাত ধরেছেন কেন? অন্ধকারে পড়ে যাবে তাই ধরেছি। রুমের অবস্থা ভালো নয়, অন্য কিছু ভাবার কোনো কারণ নেই। তাচ্ছিল্য করে বলল জাঙ্কুক। ফ্ল্যাশ অন করে মোমবাতি অফ করে দিল। হাতে প্যাক করা ব্যাগগুলো নিয়ে রুম থেকে বের হলো সে। পেছনে থাকাতে ঘরের অবস্থা খেয়াল করলো অবাক চোখে।
চেয়ার টেবিল ছড়িয়ে ছিটিয়ে আছে রুমটা, ল্যাম্প ওয়ালমেট সব এলোমেলো ভাবে ফ্লোরে পড়ে আছে। দেখে মনে হয় না এখানে আদৌ কোনো মানুষ থাকতে পারে। এটা কি সত্যি আপনার বাসা? হ্যাঁ। ঘরে আর কেউ থাকে না? আপনার বাবা মা কোথায়? এক মুহূর্ত চুপ থেকে অপর পক্ষ থেকে জবাব এলো, নেই। তুই বুঝতে পারলো না জাঙ্কুকের জবাবটা। জাঙ্কুকের বাবা মা নেই নাকি এখানে তারা কেউ থাকে না? কোন প্রশ্নের জবাবে সে নেই বললো এটাই তো বুঝতে পারলো না। তবে সে আর ঘাটলো না। জাঙ্কুককে নিয়ে তার মাথা ব্যথা নেই। আপাতত তার দুশ্চিন্তা হচ্ছে বাবাকে নিয়ে। টেনশনে আবার প্রেশার ফল না করে বসে। জাঙ্কুক খুব সাবধানে আসবাবপত্র সরিয়ে তার জন্য জায়গা করে দিল। আর সিঁড়ি দিয়ে নামার সময় বারবার লাইট তার দিকে দিয়ে বলছিল, সাবধানে, ধীরে, সাবধানে বাঁকালো, পড়ে যাবে। তার কাছে মনে হচ্ছিল জাঙ্কুক যেন একটা বাচ্চাকে রাস্তা পার করে দিচ্ছে। সে জোর করে হেসে বলল, আপনি নিজের দিকে লাইট মারেন তো, আমাকে সাবধান সাবধান বলতে গিয়ে নিজেই ছিটপটাং হয়ে যাবেন। বাতাসের সাথে এক প্রকার পাঞ্জা লড়ে গাড়িতে উঠতে হয়েছে তাকে। এত বাতাস ছিল মনে হচ্ছিল তাকে উড়িয়েই নিয়ে যাবে। ভাগ্যিস জাঙ্কুক ছিল। জাঙ্কুকের শার্ট খামচে ধরে নিজেকে বাঁচিয়েছে সে। গাড়ি চলতে আরম্ভ করলো। তে দ্বিধাগ্রস্ত চোখে জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে। জাঙ্কুক তের দিকে না তাকিয়ে বলল, হোয়াট? আপনার মোবাইলটা একটু দিবেন প্লিজ, বাবাকে একটা কল দিব। কল দিয়ে কি বলবে শুনি? আচ্ছা, কি বলবো মানে কি? বাবা টেনশনে শেষ হয়ে যাচ্ছে, ওনাকে একবার জানাবো না আমি ঠিক আছি? বাড়িতে তো পৌঁছিয়ে দিচ্ছি, গেলে তো দেখা করতে পারবা। মোবাইল দিবেন না সেটা বলতে পারেন না? তের কথা শেষ না হতেই জাঙ্কুক মোবাইলটা এগিয়ে দিল। বেশি কথা আমি পছন্দ করি না। মোবাইলটা সোমেরে নিয়ে নেতে। কথা আপনিই বাড়িয়েছেন, আমি বলতে চাইনি। নামজনকে ফোন দিয়ে পেল না তে, মূলত নেটওয়ার্ক পাচ্ছিল না। সে হতাশ হয়ে মোবাইল ফেরত দিয়ে দিল। কপালে হাত ঠেকিয়ে বাইরে দৃষ্টিপাত করলো। অন্য সময় হলে এই ভারী বর্ষণ উপভোগ করতো সে, কিন্তু এখন পরিস্থিতি আলাদা। পেছনের সিটে বড় বড় ক্যানভাসগুলো দেখে তে বলল, আপনি কি একজন আর্টিস্ট? জানতাম, আপনার আর্ট দেখে বুঝতে পেরেছি। এগুলো কি ডেলিভারি দিতে চাচ্ছেন? সেল করেন নাকি? না, সেল করি না, এক্সিবিশনের জন্য এগুলো করেছি, সেখানেই যাবে। বাহ, এগুলোর জন্যই বুঝি এত তাড়া ছিল বাড়িতে আসার। ও আচ্ছা। আবারও পিনপতন নীরবতা নেমে এলো গাড়িতে। সাথে রাস্তাটাও এত নির্জন, মনে হচ্ছে শহর থেকে অনেক দূরে কোথাও এই জায়গাটা। একটা গাড়ির দেখাও পাওয়া যাচ্ছে না। না আছে রাস্তার মাঝে কোনো স্ট্রিট লাইট। বড় বড় গাছগুলো মাথার উপরে এমন ভাবে ঢেকে আছে যে দিনের বেলাতেও মনে হয় আকাশ দেখা যাবে না। জঙ্গল পার হয়ে এবার মেইন রাস্তায় ঢুকেছে গাড়ি। পরিচিত রাস্তায় এসে এবার কিছুটা হালকা লাগছে তেল। নীরবতা ভেঙে দিয়ে জাঙ্কুক হঠাৎ বলল, ছেলেদের থেকে দূরত্ব বজায় রাখবে। আচমকাই জাঙ্কুকের এমন কথায় তে চমকে ওঠে। এক্সকিউজ মি, আপনি আমাকে এরকম কথা কেন বলছেন? বন্ধু নির্বাচনে তুমি যথেষ্ট অসচেতন। যার সাথে মিশবে খোঁজ নিয়ে মিশবে। আপনি কি আমার ফ্রেন্ড সম্পর্কে জানেন? আপনি এসব বলার কে? হ্যাঁ। জাঙ্কুক একটু অন্যরকম গলায় বলল, মানুষ আজকালকার বড়ই খারাপ। ভালো মানুষের আড়ালে থাকা তার বিভৎস রূপটা আমাদের নজরে এড়িয়ে যায় সবসময়। আপনি কি প্লিজ ডিরেক্টলি বলবেন আসলে কি বলতে চাচ্ছেন আপনি? নাথিং, জাস্ট ওয়ার্ন করলাম। যাকে তাকে বিশ্বাস করবে না। কয়েকদিনের পরিচয় দিয়ে মানুষের সব না। সারা জীবন একসাথে থেকেও মানুষকে চেনা যায় না, সেখানে তো মাত্র কয়েকটা দিন। আপনি বলতে চাচ্ছেন আমার ছেলে ফ্রেন্ডরা খারাপ, তাই না? জাঙ্কুক জবাব দিল না। এই কথা চালিয়ে গেল, আপনিই তো বললেন কয়েকদিনের পরিচয় কাউকে বিশ্বাস করতে না। আপনার সাথে কয়েক ঘন্টার পরিচয় আপনাকে কেন বিশ্বাস করবো আমি? আপনি যে আমার ফ্রেন্ড সম্পর্কে আমাকে মিথ্যা বলছেন না, তার গ্যারান্টি কি? তোমার সাথে আমার কোনো শত্রুতা নেই যে তোমার আমি খারাপ চাইবো। শুধু এতটুকু জেনে রাখো, মানুষ তোমাকে যে রূপে দেখায় সেটা সবসময় সত্যি হয় না। তুই চুপ করে রইলো। ভাবতে লাগলো তার ফ্রেন্ডদের কথা। কই, তাদের মাঝে তো নেগেটিভিটির কিছুই দেখলো না সে। জাঙ্কুক হঠাৎ এই ধরনের সতর্ক কেন দিল তাকে? তের বাড়ির সামনে জাঙ্কুক গাড়ি থামালো। ততক্ষণে বৃষ্টির তীব্রতা কিছুটা কমেছে। গাড়ি থেকে নামার সময় তে বলল, যাই হোক, অনেক মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল আমাদের মধ্যে। আমি বেশি সিনক্রেট করে ফেলেছিলাম বোধহয়। আজে বাজে কথা অনেক বলেছি, তার জন্য সত্যি অনেক সরি। কিছু মনে করবেন না প্লিজ। জাঙ্কুককে বাই বলে বাসার ভিতর ঢুকে পড়লো তে। একটা বারের জন্য পিছনে ফিরে আর তাকালো না। একটাবার পিছনে ফিরলে হয়তো দেখতে পেত একজোড়া চোখের ক্রমত্ব চেয়ে থাকা নিষ্পলক দৃষ্টি। এর বাবা মেয়েকে জড়িয়ে ধরে কেঁদে চলেছেন। কান্নারত গলায় বললেন, কোথায় ছিলাম আমার? এত দেরি করে কেউ বাড়িতে ফেরে? বাবাকে একটাবার ইনফর্ম করা উচিত ছিল না? কত খুঁজেছি তোমায় জানো? কোথায় ছিলে মা? এর মন খারাপ হয়ে গেল বাবার কান্না দেখে, কিন্তু বাবাকে তো সত্যিটা বলা যাবে না, তাই সাবধানে বলল, মোবাইলটা চার্জ ছিল না বাবা। আমি আমার একটা ফ্রেন্ডের সাথে ছিলাম। এত বৃষ্টি ছিল যে ও গাড়িও চালাতে পারেনি ঠিক মতো। এর জন্য তো আমরা কোথাও বসে ওয়েট করছিলাম বৃষ্টি থামার জন্য। তাই বলে কি ফ্রেন্ডের মোবাইল দিয়ে কল দেওয়া ছিল না? তে পাশে থাকা কায়ের দিকে আর চোখে তাকালো। কায়ে রাগি চোখে তাকিয়েছিল তের দিকে। চোখ দুটো তার টকটকে লাল। জানো, নামজন সামনে থাকায় রাগের বহিঃপ্রকাশটা সে করতে পারছে না। তের কণ্ঠ স্বাভাবিক রেখে বলল, দিয়েছিলাম কিন্তু নেট পাইনি। ছেলে ফ্রেন্ড না মেয়ে ফ্রেন্ড ছিল? মেয়ে ফ্রেন্ড ছিল, চিনবেন না।
আমার একটা স্কুলের ফ্রেন্ড, ঢোক গিলে বললো তে, মিথ্যা বলতে গেলে তার গলা বারবার শুকিয়ে যায়। তাই আরো কিছু বলতে চেয়েও বললো না, রাগে ফুসফুস করছে সে। মেয়েটা জানে না আজ তার কোনো খোঁজ খবর না পেয়ে তাইয়ের মাথা যে কতটা খারাপ হয়ে গিয়েছিল। তাই খুব কষ্টে নিজেকে ঠান্ডা করলো, তারপর রাগে গলায় বলল, আজ আসি, নেক্সট টাইম বি কেয়ারফুল। এরপর থেকে এরকম ভুলভাল কাজ আর করবে না, যেখানে যা অবশ্যই ফোন দিয়ে যাবে। তে মনে মনে ভাবছে, আজব তো, আমি যখন ইচ্ছে তখন বাসায় আসবো, আমার বাবার থেকে যেন ওনার চিন্তাই বেশি। আমি কি ওনার বিয়ে করা বউ নাকি? এমন হাব ভাব করছে, কি আর বলবো। তে মুখ ভিঞ্চি কেটে রুমে চলে গেল। এদিকে জাঙ্কুক চাদর হাতে ঘ্রাণ নিয়ে যাচ্ছে গত 2 ঘন্টা ধরে। এই চাদরে তেল ঘ্রাণ লেগে আছে। তারপর নেশাগ্রস্তের ন্যায় বালিশটা হাতে নিল, যেটাতে মাথা রেখেছিল। গভীরভাবে টেনে নিল সকল ঘ্রাণ। কি মিষ্টি, কি স্নিগ্ধ ঘ্রাণ। সে সশরীরে উপস্থিত না থাকলেও সে যেন তার শরীরের ঘ্রাণ ছেড়ে গেছে এই রুমে। জাঙ্কুকের কাছে মিষ্টি সুবাস ভেসে বেড়াচ্ছে পুরো রুমটায়। জাঙ্কুক বালিশটা আর চাদরটা ধরে মুখের সামনে আনে, অনবরত চুমু খেতে থাকে যেখানে যেখানে তেল স্পর্শ লেগেছিল। আর ভাবে, তেল কয়েক ঘন্টার উপস্থিতিতে রুমটা বিষাক্ত ঘ্রাণে মাতোয়ারা চারদিক। আর যখন তেল চিরস্থায়ী ভাবে এই রুমটায় থাকবে, তখন কেমন হবে? স্বর্গ হয়ে যাবে রুমটা, সুবাসিত হবে তার ঘর, তার মন। জাঙ্কুকের চোখ চকচক করে ওঠে, তার বাটারফ্লাই আসবে, তার এই নরক জীবনকে স্বর্গ পরিণত করবে, তার কাছাকাছি থাকবে সব সময়, সারাটা জীবন। উফ, আর ভাবতে পারছে না জাঙ্কুক। কেমন শীতল বাতাসে তার ভেতরটা তোলপাড় হয়ে যাচ্ছে। অদৃশ্য কিন্তু তীব্র অনুভূতিতে প্রগাঢ় হয়ে উঠেছে তার হৃদয়। তেকে কাছে পাওয়ার আকাঙ্ক্ষা সেই সাথে পাল্লা দিয়ে বেরিয়ে চলেছে। চাদর আর বালিশ নিজের বুকে শক্ত চেপে ধরে আছে সে। সে যেন তেকে জড়িয়ে ধরে আছে, এরকমই মনে হচ্ছিল জাঙ্কুকের। জাঙ্কুক আনমনে বলে ওঠে, বাটারফ্লাই, আমার বাটারফ্লাই, আমার তে। পাগলের মতো বিড়বিড় করে চলেছে জাঙ্কুক, যেন প্রয়োজনীয় কোনো মন্ত্র পাঠ করছে সে, যেটা পড়া বন্ধ করলেই তার জীবন শেষ। হুট করে জাঙ্কুক চোখ খুললো, যেন তার খুব গুরুত্বপূর্ণ কথা স্মরণ এসেছে। সে বালিশটা শক্ত করে এক হাতে চেপে ধরে রুমের বাইরে আসলো। ব্যস্ত চোখে চারদিকে নজর বুলালো। এই ঘরটাতে 4টা বেডরুম, ড্রয়িং, ডাইনিং রুম আর কিচেন রুম। ঘরের সবকিছু এলোমেলো, জায়গা মতো কোনো কিছুই নেই। কবে যে সে ঘরের যত্ন নিয়েছে সেটা মনেই পড়ে না জাঙ্কুকের, হয়তো কোনোদিনও নয়। তার বাটারফ্লাই যখন এই রুমে আসবে, তখন কি সে নাক শিটকাবে না? জাঙ্কুককে বকা দেবে না? না, সে তার বাটারফ্লাইয়ের কোনো কষ্ট হতে দেবে না। পুরীর জায়গা তো স্বর্গে, তাহলে তে কিভাবে এই নরকে থাকবে? সবকিছু বোঝাতে হবে, সব। তে যাতে কোনো কষ্ট না হয় তার সব ব্যবস্থা করতে হবে। কিচেন কাউন্টার হতে জুতার ক্যাবিনেট সব সাজাতে হবে, সবকিছু। জাঙ্কুক কাজে লেগে পড়লো। যে কিনা কোনোদিন ড্রয়িং রুমের লাইট পর্যন্ত জ্বালায়নি, সে আজ সোফার নিচেও পরিষ্কার করা বাদ দিল না। সেদিন বিকালে সে কলেজ থেকে ফিরছিল। রাস্তায় গাড়ি না পেয়ে সে হাঁটা শুরু করলো। হাঁটার মাঝেই সে পেছনে কারো উপস্থিতি টের পেল। পেছনে ফেরার সময়টুকু না দিয়েই পেছনে থাকা আগন্তুক ধাক্কা মেরে ফেলে দিল তেকে। গগন কাঁপিয়ে চিৎকার করে উঠল তে। গাছের খোঁচা খোঁচা ডালের উপর গড়িয়ে গড়িয়ে নিচে পড়ে যাচ্ছে তে। এত কিছুর মাঝেও তে আগন্তুককে দেখতে পেল না ঠিকভাবে, শুধু দেখলো অন্ধকারে বৃষ্টিতে ভেজা একটা অবয়ব। শরীরে অসহনীয় ব্যথা অনুভূত হতেই পকিয়ে উঠল তে। জ্ঞান ফিরে পাওয়ার পর এক মুহূর্তের জন্য ব্রেন যেন ব্ল্যাঙ্ক হয়ে গেল তার। বুঝতে পারলো না কি হচ্ছে বা হয়েছিল। পায়ে ঠান্ডা কিছুর ছোঁয়া লাগতেই শিরশির নেঁদে উঠলো। ব্যথাটার আওয়াজ তুলে চোখ মুখ খিচে নিল তে। ব্যথার চোখ দিয়ে স্বচ্ছ নোনতা জল গড়িয়ে পড়লো। ঠিক হয়ে যাবে, একটু সবুর করো, সব ঠিক হয়ে যাবে। তারা চিন্তিত কণ্ঠ শুনে চোখ মেলে তাকাইতে। এই কণ্ঠটিটা চেনা, ঝট করে মানুষটির দিকে চায় সে। জাঙ্কুক তার পায়ের কাছে বসে আছে, হাতে তার এইড বক্স, দক্ষ হাতে তের পায়ে ব্যান্ডেজ করে দিচ্ছে সে। তে বুঝতে পারে যে সে জাঙ্কুকের রুমে আছে, কেননা ঠিক একইভাবে এর আগে এই অবস্থাতেই ছিল সে। দুর্বল গলায় ডেকে উঠলো, জাঙ্কুক। এই জ্ঞান ফিরতে প্রাণ ফিরে পেল জাঙ্কুক। অস্থির হয়ে তের মাথার কাছে আসলো, চুলগুলো হাত বুলিয়ে দিল আলতো ভাবে। অস্বস্তি বোধ করলো তে জাঙ্কুকের ছোঁয়াতে। মাথা হেলিয়ে নিল বিপরীত পাশে। তে জাঙ্কুককে সরিয়ে দিতে চাইছে, বুঝতে পেরে তের মাথার কাছে রাখা হাত মুষ্টি বদ্ধ হয়ে গেল জাঙ্কুকের। নিজের ভেতরে থাকা প্রধানকে কষ্টে দামিয়ে রাখলো সে। এখনই সময় নয়। তে উঠে বসার চেষ্টা করে, জাঙ্কুক ধরতে গেলেও সে থামিয়ে দেয়। মুখে বলে, আমি পারবো, তোমার ধরতে হবে না। জাঙ্কুকের মুখ থমথমে হয়ে যায় এর প্রত্যাখ্যানে। চওড়া শক্ত হয়ে উঠলো ধীরে ধীরে। তাও নিজেকে সামলে ভালো মানুষের মুখোশ নিয়ে আসলো চেহারায়।
সে পা নাড়াতে পারলো না, বাম পায়ের হাঁটু থেকে নিচ অব্দি ব্যান্ডেজ করা। অতিরিক্ত ব্যথাতে আন্দাজ করতে পারলো না পায়ের কতটুকুতে আঘাত পেয়েছে। ভয় পেয়ে বলল, পায়ে এত ব্যান্ডেজ কেন? জাংকুক ব্যস্ত হয়ে বলল, ডোন্ট ওয়ারি, সিরিয়াস কিছুই না। গাছের ডালে লেগে লম্বা হয়ে কেটে গেছে, আর গোড়ালিতে একটু কাটা ঢুকেছে, ততটা গভীর না, কয়েকদিন রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। সে মৃদু শ্বাস ছাড়লো। সে তো ভেবেছিল সে বুঝি পঙ্গু হয়ে গেছে। সে জামা কাপড়ের কাদা শুকিয়ে লেগে আছে, হাতে গালে যেগুলো ছিল সেগুলো বোধহয় জাংকুক পরিষ্কার করে দিয়েছে। আপনি আমাকে কিভাবে পেলেন? জাংকুক জানালার বাইরে গভীর জঙ্গলটার দিকে ইশারা দিয়ে বলল, ওই যে দূরের জঙ্গলটা দেখেছো, ওটা আমার বাসা থেকে 1.5 মিনিটের পথ। ভাগ্যক্রমে আমি রাস্তায় ছিলাম, তোমাকে জলাশয়ের কাছে পড়ে থাকতে দেখে তুলে এনেছি। সে ভাবলো, সে কি জিজ্ঞাসা করবে যে তাকে যে ধাক্কা দিয়েছিল সেই মানুষটিকে জাংকুক দেখেছে কিনা, নাকি করবে না? সে প্রসঙ্গে গেল না। সে মনে মনে ভাবলো, পরে বাবাকে বলবে পুরোটা খোঁজ নিয়ে জানার জন্য। আমার মোবাইলটা কোথায়? জানি না, মেবি জঙ্গলে হারিয়ে গেছে। সে জানালা দিয়ে বাইরে তাকালো। অজর ধারায় বৃষ্টি পড়ে চলেছে, আর একটু পর সন্ধ্যা নামবে। ক্ষণিক বাদে বাদেই বিকট আওয়াজ তুলে বজ্রপাত করছে। এর মনে হলো সে যেন অতীতে চলে এসেছে। সেই একই ভাবে মোমের আলো জ্বালানো, সেই একই অনুভূতি যখন সে আরো একবার এভাবে জাংকুকের বাসায় এসেছিল। বাইরে দৃষ্টিপাত করিতে বলল, আমাকে একটু কষ্ট করে বাসায় দিয়ে আসবেন? গাড়ি নষ্ট হয়ে গেছে, মেকানিক তো কাল আসবে, তাও বিকেল বেলা। তাহলে আপনার মোবাইলটা একটু দিন না, বাবাকে বলবো আসতে। রাস্তার অবস্থা ভালো না, 2 কিলোমিটার দূরেই 3-4টে গাছ ভেঙে রাস্তা ব্লক হয়ে গেছে। এখন কয়টা ভেঙে পড়ে আছে কে জানে। কিভাবে আসবে তোমার বাবা? এর মাথায় আকাশ ভেঙে পড়লো। রাস্তা ব্লক হয়ে আছে, তাহলে সে কিভাবে যাবে? একজন অচেনা পুরুষের বাসায় কিভাবে থাকবে সে? এটা তো অসম্ভব। সে তাড়াহুড়ো করে বলল, আপনি মোবাইলটা দিন আগে, আমি কথা তো বলিনি। জাংকুক বিনা বাক্যে মোবাইলটা দিল তের হাতে। প্রায় 3-4 বার কল করার পর ওপাশ থেকে ফোন তুললো। হ্যালো বাবা, আমি তে। এটা কার নাম্বার? তে বাবার কণ্ঠের বদলে আরেকজন পুরুষের কণ্ঠ পেয়ে মোবাইলের সামনে এনে দেখলো নম্বর ঠিক আছে কিনা। নাম্বারটা ঠিকই আছে, তাহলে ধরলো কে? কি হলো তে, কথা বলছো না কেন? এটা কার নাম্বার? এ তো কাই। তে মোবাইলটা কানে নিল, দ্রুত কানে নিয়ে বলল, বাবা কোথায়? বাবাকে দেন তো। আমি আর স্যার তো শহরের বাইরে আছি, একটা কাজে এসেছি। বৃষ্টি দেখে মনে হচ্ছে না কাল সকালের আগে বাসায় পৌঁছাতে পারবো। এটা জানানোর জন্য কল দিতে যাচ্ছিলাম তোমাকে। কথাটা শেষ হতে না হতেই নেটওয়ার্কের জন্য কল কেটে যায়। কি বলেছে তোমার বাবা? আসছে ওনারা? না। তাহলে কি করবে এখন? জানি না আমি। মোবাইল, আমার মোবাইলটা দাও। আমার মোবাইল অন্য কারো হাতে বেশিক্ষণ থাকাটা আমি পছন্দ করি না। সে মোবাইলটা ফিরিয়ে দিল, বিড়বিড় করে বলল, নাটক। আমি এখন কি করবো বলুন তো? রেস্ট নেবে আর কি করবে? সেটা না, বাসায় যাবো কিভাবে? বাসায় গেলে তো কাল বিকেলে যেতে হবে, এর আগে তো তুমি যেতেই পারবে না। ততক্ষণ পর্যন্ত আমি এখানেই থাকবো নাকি? হ্যাঁ, তোমার যাওয়ার আর কোনো জায়গা আছে নাকি? সে দমে গেল। তর্ক করে তো লাভ নেই, আসলে তো এখন করার কিছুই নেই। আজ রাতটা কোনোভাবে কেটে গেলেই হলো। জাংকুক 5টা মোম জ্বালিয়ে দিল। 3টা তেল বেডের দুপাশে রেখে বাকি 2টো নিয়ে সে কিচেনে চলে গেল। তে রুমটায় ভালো করে চোখ বুলালো। রুমে যত আসবাবপত্র আছে সবগুলোই অ্যান্টিকের। দেয়ালে জাংকুকের রাখা একটা বড় ড্রাগনের ছবি, প্রায় 6 ফিট হবে। ছাদ পর্যন্ত বড় একটা বুকশেলফে রুমের দেয়াল জুড়ে, তাতে নানা ধরনের ইংরেজি সাহিত্যের বই। বুকশেলফের সামনে বড় একটা সিঙ্গেল আয়না রাখা। আয়নার দিকে চোখ পড়তে দেখলো একজন বলিষ্ঠদেহী সুদর্শন পুরুষ শটান দাঁড়িয়ে আছে। ব্রিটিশদের মতো চেহারা, শক্ত চোয়াল, ধূসর গাঢ় চোখ। তার গায়ের রং সাদা, শার্ট ফোল্ড করে রাখা। বই পড়ার সময় যে ধরনের হ্যান্ডসাম নায়ক কল্পনা করেতে, সেই নায়ক যেন কল্পনার জগৎ হতে বাস্তবে চলে এসেছে। সে মুগ্ধ চোখে চেয়ে রইল আয়নার দিকে। আবেশিত দৃষ্টিতে পুরুষটির আপাত মস্তক পরখ করছে সে। চলে যায় সে কয়েক মিনিট। ঠাস করে বিজলি চমকানোর আওয়াজে তার আত্মা কেঁপে ওঠে। চৈতন্য ফিরে পায় তার আবশিত মন। সে আয়না দেখছিল। আয়না থেকে পুরুষটি দরজা হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। সে এবার ঝট করে দরজার দিকে তাকালো। জাংকু! ও শিট! সে তাহলে এতক্ষণ কোনো গল্পের নায়ককে দেখছিল না, সে দেখছিল জাংকুককে। অস্বস্তিতে লজ্জায় এর কান গরম হয়ে গেল। পা যাওয়ার সাথে সাথে কি তার মাথাও গেছে নাকি?
জাঙ্কুক গত কয়েক মিনিট ধরেই দরজায় দাঁড়িয়ে তার বাটারফ্লাইকে দেখছিল। তার মুগ্ধ দৃষ্টি চোখেতেই বুঝে নিল সে। তাই তো ইচ্ছে করে দরজায় হেলান দিয়ে নিজেকে আরো আবেদনময় করে উপস্থাপন করছিল সে। তের দৃষ্টি তার থেকে সরার সাথে সাথে ঠোঁটে বাঁকা হাসির রেখা ফুটে উঠলো তার। হাতে থাকা সালাদের বাটি নিয়ে সে বেড সাইডে টেবিলে রাখলো। তারপর বসলো তের সামনাসামনি। তে এদিক ওদিক তাকিয়ে অস্বস্তি কাটানোর চেষ্টা করছিল। জাঙ্কুককে বেডে বসতে দেখে জড়তা নিয়ে কাঠ হয়ে বসলো সে। স্বপ্নের রাজকুমার বাস্তবে সে ধরা দিয়েছে, তাই না? তে আমতা আমতা করে টপিক চেঞ্জ করার চেষ্টা করলো। আপনি তো দেখি আপনার তো দেখি বইয়ের অভাব নেই, কিছু বই ধার দিন আমাকে। তে ইতি করা দেখে জাঙ্কুক ঠোঁট কামড়ে হাসে। যত ইচ্ছা নিতে পারো, তার সাথে চাইলে মালিককেও নিতে পারো। কিন্তু শেষ বাক্যটা জাঙ্কুক ধীরে বলেছিল, তাই তে শুনতে পায়নি। তাহলে এখন একটা বই দিন, আমার সময় কাটছে না। জাঙ্কুক উঠে গিয়ে বুকশেলফের কাছে দাঁড়ালো। তার হাঁটার ভঙ্গিমা এতটা ম্যানলি যে তে না চাইতেও বারবার তার দিকে তাকাচ্ছিল। বই হাতে নিয়ে থাকলেও তের পড়ার মনোযোগ নেই। তার খুব অস্বস্তি লাগছিল, কেননা জাঙ্কুক সামনাসামনি ডিভানে বসে আছে। না, তার দিকে তাকিয়ে নেই, বরং জাঙ্কুকের হাতে বই। সে মনোযোগ সহকারে পড়ছে। তে যখনই বইয়ে নজর দেয় তখনই তার মনে হচ্ছিল জাঙ্কুক তার দিকে তাকিয়ে আছে। কিন্তু যখনই তে আবার জাঙ্কুকের দিকে তাকায় তখন দেখলেই বোঝা যায় জাঙ্কুক বইয়ে ডুবে আছে, যেন তের দিকে তাকানোর সময় নেই তার। তারপর মনে হলো জামা বদলানো দরকার। শুকনো কাদামাটি লেগে থাকা জামা কাপড় পরে থাকতে থাকতে গা কেমন যেন খুঁতখুত করছে। কিন্তু কি জামা পরবে সে? জাঙ্কুকের থেকে ধার নেবে? তে আমতা আমতা করে বলল, এই যে শুনুন। তে জাঙ্কুককে বলবে তার আগে আবিষ্কার করলো জাঙ্কুক একটা টি শার্ট আর থ্রি কোয়ার্টার হাতে নিয়ে তার সামনে দাঁড়িয়ে আছে। এই ছেলেটা কি মাইন্ড রিডার নাকি? মনের কথা কিভাবে বুঝে? জাঙ্কুক তের সামনে জামা রেখে শান্ত গলায় বলল, চেঞ্জ করে নাও, আমি কি ডিনার রেডি করছি। যাওয়ার সময় জাঙ্কুক দরজা আটকে গেল। তে দুইটা মোম নিভিয়ে পরনের টপ খুলে ফেললো। পা দিয়ে প্যান্টটা বেশ সময় নিয়ে সাবধানে পড়তে হলো তাকে। ব্যস্ত তে খেয়ালও করলো না রুমের উপরে কোনায় থাকা গ্লাস ভেদ করে দুটো চোখ মোহ বৃষ্টির ন্যায় তের শরীরের প্রত্যেকটি ভাঁজে নজর বোলাচ্ছে আর উন্মাদের মতো কিছু একটা বিড়বিড় করছিল। এমন সময় জাঙ্কুক আবারও দরজায় নক করলো। তে ভেতর থেকে বলল, আসুন। জিনা হাতে জাঙ্কুক ভেতরে প্রবেশ করলো। তে নিজের দিকে তাকালো একবার। জাঙ্কুকের টি শার্ট তার হাঁটু ছুঁই ছুঁই, থ্রি কোয়ার্টার প্যান্ট তের ফুল প্যান্টের সময়। খুব অদ্ভুত দেখাচ্ছে তাকে। তের প্রচন্ড লজ্জা লাগছিল। এর মধ্যে জাঙ্কুক বলল, ইউ আর লুকিং সো প্রিটি। তে যেন সাত আসমান থেকে পড়লো। এমন ড্রেস পরে আবার প্রিটি লাগে নাকি? নিশ্চয় জাঙ্কুক তাকে নিয়ে উপহাস করছে। তাই তো নাক ফুলিয়ে বলল, আমাকে নিয়ে মজা নিচ্ছেন তাই না? জাঙ্কুক বলল, মোটেই না, আমি কেন মজা নেব? এই যে আমাকে এই ড্রেসটাতে একদম অন্যরকম লাগছে, পাগলের মতো লাগছে, সেজন্যই তো মজা নিচ্ছেন। একদমই না, তোমাকে তো সবসময় অনেক বেশি সুন্দর লাগে, তুমি জানো না? এগুলো আপনি বানিয়েছেন? তে খাবারের দিকে তাকিয়ে হা করে কথাটা বলল। জাঙ্কুক খুব শান্ত গলায় বলল, আমি ছাড়া আর কেউ আছে এখানে? তে খেতে খেতে বলল, একটা কথা বলি? বলো, শুনছি তো। আপনার বাবা মানে? না, মানে বলতে চাইছিলাম তারা কি। নির্বিঘা গলায় জাঙ্কুক বলল, মারা গেছে। তে বিষম খেলো কিছুটা। জাঙ্কুক অস্থির হয়ে পানি এগিয়ে দিল। তারপর বলল, ধীরে খাও, খাবার তো কোথাও যাচ্ছে না তাই না? জাঙ্কুক তাহলে একা এই নির্জন জায়গায় একা থাকে? কিভাবে থাকে? একা বাস করা কারো পক্ষে কি আদৌ সম্ভব? তবে তে জাঙ্কুকের বাবা মা সম্পর্কে আর কথাই বাড়লো না। নিজের মনের প্রশ্নগুলো নিজের মনে রেখে চুপচাপ খেতে লাগলো। খাবার শেষে তে প্রচন্ড ঘুম পেল। মাত্র 10টা বাজে। এত তাড়াতাড়ি সে স্বভাবত ঘুমায় না, তবে আজ একটু বেশি ঘুম ঘুম পাচ্ছে। জাঙ্কুক, আমার না প্রচন্ড ঘুম পাচ্ছে। আপনি ঘুমাবেন কখন? হাই তুলতে তুলতে বলল তে। এগুলো গুছিয়ে ঘুমাবো, তুমি ঘুমিয়ে পড়ো, সমস্যা নেই। ঠিক আছে, তাহলে ভেতর থেকে দরজাটা আটকে যাবেন প্লিজ, আমার প্রচন্ড ঘুম পাচ্ছে। এই বলে তে গায়ে চাদর টেনে দিল। জাঙ্কুক দরজা আটকে চলে গেল। 2 মিনিটের মাথায় তের চোখে রাজ্যের ঘুম চলে আসলো। বাহিরে ঝড় বইছে, বাতাসের ঝাপটায় দুনিয়া উল্টানোর পথে। তের রুমে অন্ধকার। ক্যারকের আওয়াজে তের রুমের দরজা হঠাৎ খুলে গেল। জাঙ্কুক মোম হাতে রুমে ঢুকলো। তার চোখের চাহনিতে
কেমন উন্মাদনা। তের গভীর ঘুমে তলিয়ে আছে। জাঙ্কুক মন টেবিলে রেখে তের পাশে বসে মুখের কাছে ঝুঁকে এলো। তের গালের কাছে এসে লম্বা শ্বাস টানলো সে। তারপর কাঁপা কাঁপা ঠোঁটে চুমু খেলো গালে। তের মসৃণ ত্বকে আঙুল দিয়ে স্পর্শ করতে শুরু করলো। কি নরম, কি কোমল সেই ত্বক। তের গায়ে চাদর সরিয়ে দিল জাঙ্কুক। ঘাড় কাত করে সে থেকে দেখছে। তের শ্বাস প্রশ্বাসের সাথে তার বুক আর পেট ওঠানামা করছিল। জাঙ্কুক আলতো করে তের টি শার্ট উঠিয়ে দিল। তোলার মতো নরম পেটে জাঙ্কুক তার শক্ত হাত ছোঁয়ালো। তার ভেতরের উন্মাদনা ক্রমশ জেগে উঠতে লাগলো। দৃষ্টিতে তার মাদকতা। জাঙ্কুকের পেটে হাত বোলাতে বোলাতে পরনের শার্টের বোতাম একটা একটা করে খুলতে লাগলো। ঠোঁটে তার বাঁকা হাসি। তের খুব কাছে এসে তার নরম ঠোঁট জোড়া দখল করে নিল জাঙ্কুক। মনের স্বাদ মিটিয়ে সেই সুধা পান করলো সে। জাঙ্কুকের মনে আজ পরম প্রশান্তি। তার বাটারফ্লাইকে পার্মানেন্টলি নিজের কাছে রাখার ব্যবস্থা খুব শীঘ্রই করতে চলেছে সে। পরের দিন তের ঘুম ভাঙলো সকাল 9:30টায়। আকাশের অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। বাতাসও নেই তেমন। আড়মোড়া ভেঙে খাটে হেলান দিয়ে বসলো সে। ঘুম এখনো কাটছে না তার। ইচ্ছে করছে পড়ে পড়ে আরো ঘুমাতে, কিন্তু শরীর সায় দিচ্ছে না। অতিরিক্ত ঘুমানোর ফলে এমনিতেই কেমন যেন ম্যাজম্যাজ করছে। ডান পায়ের উপর ভর দিয়ে দাঁড়াবার চেষ্টা করলো তে। বাম পা তুলে খাট ধরে ডান পা দিয়ে লাফিয়ে লাফিয়ে হাঁটার চেষ্টা করলো। কিছুতেই কাজ হচ্ছিল না। অনেক চেষ্টার পর কিছুটা সফল হলো। দরজা খুলতেই রুমের অবস্থাটা ঠিক উল্টো দেখতে পেল। সেদিন রুমে সবকিছু কেমন অগোছালো ছিল। আসবাবপত্র ছুটিয়ে ছিটিয়ে ছিল। দেয়ালে ঝুলানো প্রত্যেকটা তখন অবহেলায় পড়েছিল। অথচ এখন কি যত্ন সহকারে সবকিছু রাখা। রুমে চোখ বুলাতে বুলাতে এক মনোমুগ্ধকর দৃশ্যের নজর আটকালো তার। ডাইনিং রুমের সাথে লাগোয়া মিনির ছাদে বেতের চেয়ারে জাঙ্কুক বসে আছে। তার সামনে ক্যানভাস আর রং তুলি। হালকা বাতাসে মসৃণ চুলগুলো খাড়া করছে কপালের উপর। নিজের ঠোঁট কামড়ে গভীর মনোযোগে পেইন্টিং করছে সে। ভারী ফ্রেমের চশমার আড়ালে থাকা ধূসর চোখে আলো লাগাতেই ঝিকমিক করছে। এ যেন গ্রিক গড। যেন অপার্থিব সৌন্দর্যের সহিত এই টুকটুকে পুরুষটিকে দুনিয়াতে পাঠানো হয়েছে। জাঙ্কুকের অবচেতন মস্তিষ্ক তের উপস্থিতি টের পেল। ঝট করে তের দিকে তাকালো সে। তে তখন ড্যাব ড্যাব করে জাঙ্কুকের দিকেই তাকিয়েছিল। আকস্মাৎ জাঙ্কুকের চোখে চোখ পড়তেই তে লজ্জায় চোখ নামিয়ে নিল। মুখ লুকাতে এদিক ওদিক দৃষ্টিপাত করলো। জাঙ্কুক এবারও ঠোঁট কামড়ে হাসে। এর চেয়েও বেশি লজ্জা তো তোমাকে পেতে হবে বাটারফ্লাই, ফিস ফিস করে বলল সে। এত তাড়াতাড়ি ঘুম ভেঙে গেল। তে ভেবেছে জাঙ্কুক তাকে নিয়ে ঠাট্টা করে কথাটা বলেছে, তাই লজ্জায় মরি মরি হয়ে সে বলল, আমি সচরাচর এত দেরি করে ঘুম থেকে উঠি না, বোধহয় ওষুধের ইফেক্ট। জাঙ্কুক খানিকটা চিন্তিত হয়ে বলল, তোমার আরো ঘুমানো উচিত ছিল অ্যাঞ্জেল, অ্যাটলিস্ট 11টা পর্যন্ত। সরি, কি নামে ডাকেন আপনি আমাকে? তের কণ্ঠে বিস্ময়। অ্যাঞ্জেল, ইজ দেয়ার এনি প্রবলেম উইথ দিস নেম? জাঙ্কুকের এমন ভাবলেশহীন জবাব তের পছন্দ হলো না। দুদিনের পরিচয়ে একটা ছেলে তাকে এই ধরনের ক্লোজ নামে ডাকবে, সেটা অবশ্যই দৃষ্টিকটু। সে কঠিন গলায় বলল, সরি, বাট আপনি আমাকে এই নামে ডাকতে পারেন না। আমরা তো ততটা পরিচিত নই, তাই না? জাঙ্কুক তের চোখে চোখ রেখে মৃদু হেসে তের দিকে চোখে বলল, ইউ নো হোয়াট? তের সামনের চুলগুলোতে ফু দিল জাঙ্কুক। ক্ষীণ কণ্ঠে বলল, You are so damn pretty, absolutely an angel. I have never seen such a gorgeous girl like you. তের দম বন্ধ হয়ে আসলো জাঙ্কুকের এত কাছে আসাতে। তার উপর এই ধরনের কথাগুলো কেমন অসঙ্গত লাগছে তার কাছে। তের একদমই ভাল লাগছে না সব। দম বন্ধ করা পরিস্থিতি। জাঙ্কুকের চোখের দৃষ্টিও কেমন অন্যরকম। এরপর জাঙ্কুক আরো একটু কাছে আসতেই হাত দিয়ে জাঙ্কুকের বুকে জোরে ধাক্কা দেয়। আমি বাড়ি যাব। এত তাড়াতাড়ি না। জাঙ্কুক আরো এগিয়ে আসে। প্লিজ জাঙ্কুক, আমি বাড়ি যাব, আমার সাথে এরকম করো না। জাঙ্কুক হঠাৎ হেসে ওঠে সজোরে। তের শরীরে কাঁপা দেয় এক অজানা আশঙ্কায়। জাঙ্কুককে স্বাভাবিক লাগছে না। জাঙ্কুক তের কপালে জমে থাকা ঘাম আঙ্গুল দিয়ে টোকা মেরে ঘাড় কাত করে বলল, এত ভয় পাচ্ছ কেন বাটারফ্লাই? আমি কি বাঘ নাকি ভাল্লুক যে তোমাকে খেয়ে ফেলবো? জাঙ্কুক সোজা হয়ে দাঁড়ায়। কিচেনের দিকে এগিয়ে যেতে যেতে বলে, ইউ আর সিক, রেস্ট নেওয়া প্রয়োজন তোমার। রুমে ফিরে যাও, আমি খাবার নিয়ে আসছি। তে রুমে গেল না। পা টেনে টেনে ড্রয়িং রুমের নরম সোফাটায় বসলো। সে আর কিছুতেই রুমে যাবে না। জাঙ্কুককে ভালো ঠেকছে না একদমই। যদি রুমে তাকে আটকিয়ে রাখে,
এখন তো তাকে প্রোটেস্ট করার মতো শক্তিও নেই তের। এই সুযোগ যদি সে কাজে লাগায়, জাঙ্কুক ব্রেকফাস্টের প্লেট টেবিলের উপর এনে রাখলো। তের পাশ ঘেঁষে নিজে বসলো। প্লিজ একটু দূরে বসুন, এত কাছে আসবেন না। জাঙ্কুক পাত্তাই দিল না তেকে। নিজ হাতে রুটি ছিঁড়ে তের মুখের সামনে ধরলো। আমি একাই খেতে পারবো, আপনাকে খাইয়ে দিতে হবে না। হা করো বাটারফ্লাই। তে মুখ বন্ধ করেই রইলো। জাঙ্কুক এরপর বলল, হা করো না শোনা। তের কান্না পেয়ে গেল। নিজেকে কেমন অসহায় লাগতে লাগলো তার। জাঙ্কুক হঠাৎ এমন আচরণ কেন করছে? কাল অব্দি তো সব ঠিকঠাকই ছিল, আজ হঠাৎ তো চেঞ্জ হলো কিভাবে? ভেবে পেল না তে। তেকে হা করতে না দেখে জাঙ্কুক হঠাৎ ধমকে উঠলো। মুখ খুলতে বলেছি তোমাকে। জাঙ্কুকের ধমকে তে কেঁপে উঠলো। হাত পা কাঁপতে লাগলো থরথর করে। বুঝতে পারলো সে পাগলের খপ্পরে পড়েছে, আর তাকে যে করেই হোক এখান থেকে পালাতেই হবে। এমন নির্জন নীরব একটা বাসার মধ্যে জাঙ্কুকের সাথে থাকা তার একদমই ঠিক হয়নি। জাঙ্কুক যদি বাজে কিছু ঘটায়, যেহেতু তার শরীরের অবস্থা ঠিক নেই, সেহেতু তাকে বুদ্ধি খাটিয়ে এখান থেকে বের হতে হবে। তাই জাঙ্কুক যা বললো তে তাই তাই করলো। জাঙ্কুক মুস্কি হেসে বলল, দ্যাটস মাই গার্ল। হঠাৎই তে প্রশ্ন করে বসলো, ডু ইউ লাইক মি জাঙ্কুক? না। তে স্বস্তির নিঃশ্বাস ফেললো। জাঙ্কুক তার চোখে চোখ রাখলো, তারপর বলল, আই ডোন্ট লাইক ইউ, আই লাভ ইউ। বিদ্যুতের মতো চমকে উঠলো তে। সে কি ঠিক শুনেছে? জাঙ্কুক কি সত্যি? কিভাবে সম্ভব? তাদের পরিচয় মাত্র কিছুদিনের, তাদের ভালো করে কথাবার্তাও হয়নি, এর মধ্যে তার প্রেমে পড়তে পারে জাঙ্কুক? তে ঢোক গিলল। আর ইউ সিরিয়াস? 100% সিরিয়াস। আমি ভনিতা করতে জানি না বাটারফ্লাই। আমি আমার অনুভূতি নিয়ে শিওর, 100% শিওর। প্রথমে ভেবেছিলাম তোমাকে লাইক করি, বাট ইট টার্নস আউট দ্যাট আই লাভ ইউ। তাই সরাসরি বলছি, আই লাভ ইউ বাটারফ্লাই। কিন্তু আমাদের পরিচয় মাত্র কয়েকদিনের। সো হোয়াট? প্রেমে পড়তে 2 সেকেন্ডও সময় লাগে না, কয়েকদিন তো অনেক বেশি সময়। I don't know how to say, but you are mine. You are only mine, te. I'm obsessed about you, my butterfly. জাঙ্কুক ঘোর লাগা চোখে তাকিয়ে কথাগুলো বলল। তে কি বলবে ভেবে পাচ্ছে না। যেহেতু সে এখন জাঙ্কুকের বাসায় আছে, তাই জাঙ্কুককে সরাসরি না করাটা উচিত হবে না। তুমি কি আমাকে পছন্দ করো না বাটারফ্লাই? তে চুপ করে রইল। সে অস্বীকার করতে পারবে না যে জাঙ্কুক আসলে মারাত্মক সুদর্শন, এবং সে নিজেও এই সুন্দরের উপর মোহিত হয়ে পড়েছিল। তবে এটা স্বাভাবিক, সুন্দরের প্রতি কে না আকৃষ্ট হয়। তাই বলে সে তো আর জাঙ্কুককে ভালোবাসেনি, তাই না? বাটারফ্লাই, আনসার মি। জাঙ্কুক শোনো, আমার সময় দরকার। আমি আপাতত এসব ভাবার অবস্থায় নেই। ইউনো সুস্থ হয়ে আগে ভার্সিটিতে দেখা হবে, তারপর আলোচনা করি। জোর করে হাসার চেষ্টা করলো তে। কিসের আলোচনা? এখানে তো আলোচনার কোনো কথাই আসছে না। আই লাভ ইউ, এবং এটাই শেষ কথা। জাঙ্কুক দাঁতে দাঁত চেপে বলল, আমি তোমাকে বিয়ে করতে চাই বাটারফ্লাই। তুমি হ্যাঁ বলো কিংবা না, ডাজন্ট ম্যাটার। তোমাকে আমি যে কোনো মূল্যেই নিজের করব। তে ভয় পেয়ে গেল। এভাবে কেউ প্রপোজ করে? জাঙ্কুক অনেক দূরে চলে গেছে, একেবারে বিয়ে পর্যন্ত। জাঙ্কুককে কেমন সাইকো লাগছে তার কাছে। সে জেনে শুনে কেন এমন সাইকোকে বিয়ে করবে? জাঙ্কুক দেখো, বিয়েটা ছেলে খেলা নয়। আমার ফ্যামিলি আছে, তাদের সিদ্ধান্তের উপর এসব নির্ভর করবে, তাই না? সো তুমি বলছো তুমি আমাকে বিয়ে করতে পারবে না? না। তের জবাবে অগ্নিঝরা দৃষ্টিতে তাকালো জাঙ্কুক। আর দেখে তে আতঙ্কিত হলো কিছুটা। আমতা আমতা করে বলল, না মানে বলছি বাবার সাথে তো কথা বলা লাগবে এসব ব্যাপারে, তাই না? যেহেতু উনি আমার একমাত্র গার্জিয়ান, আপনি বাবার কাছে প্রস্তাব নিয়ে যান, নিজেকে যোগ্য করে প্রেজেন্ট করতে পারেন, তাহলে তো সমস্যা দেখছি না, রাইট? আমার শ্বশুরকে অবশ্যই ইমপ্রেস করতে হবে। তবে তার আগে এর দিকে তাকিয়ে রহস্যময় হাসি হাসলো জাঙ্কুক। তার আগে কি জানতে পারবে শীঘ্রই। এখন গুড গার্লের মতো রুমে চলো। কেন? রিল্যাক্স, আমার উদ্দেশ্য বাজে না, তুমি রেস্ট নেবে সেই জন্য বলছি। এর মুখের কাছে এসে কানের পেছনে চোখ গুজে দিয়ে বলল, তুমি কি নটি চিন্তা করছিলে বেবি গার্ল? দেখুন আমাকে এসব নামে ডাকবেন না, অস্বস্তি লাগে আমার। আই ডোন্ট কেয়ার, আমার তো ডাকতে খুব ভালো লাগে। তে ভাবতে লাগলো কি অজুহাতে এখান থেকে বের হওয়া যায়। তাই বলল, আচ্ছা শুনুন, আজকে না আমার দুপুর
12টার মধ্যে ডিবেট ক্লাবে আর্জেন্ট উপস্থিত থাকতে হবে। চলুন না। জাঙ্কুক বাঁকা হেসে বলল, তুমি তো ডিবেট ক্লাবে নামই দাও নাই। তে আবারও চমকে ওঠে, জাঙ্কুক কিভাবে জানলো? ভাবছো আমি কিভাবে জানলাম, তাই না? আপনি আপনি কি? হ্যাঁ, আমি তোমাকে স্টক করছিলাম। তুমি কোথায় কি করো কি না করো সবকিছুর খবর রাখছিলাম। এই বলে একে আচমকা কোলে তুলে নিল জাঙ্কুক। তে চেঁচিয়ে উঠে বলল, হোয়াট দ্য হেল জাঙ্কুক, ডোন্ট টাচ মি। আমার পারমিশনের কি দরকার নেই আমাকে ছোঁয়ার আগে? তোমাকে টাচ করার জন্য তোমার কোনো পারমিশন আমার লাগবে না। আমার যখন ইচ্ছা যেখানে ইচ্ছা তোমাকে টাচ করব, বাধা দিতে আসবে না একদম। তাহলে এই চুপ খারাপ জাঙ্কুককে দেখবে। এন্ড আই মিন ইট জান। তেকে রুমে নিয়ে খাটে বসিয়ে দিল জাঙ্কুক। তের গালে হাত রেখে বলল, চুপচাপ বসে থাকো, আমি এক্ষুনি আসছি। জাঙ্কুক চলে যেতেই তে কান্নায় ভেঙে পড়লো। কি ঘটে গেল একদিনে? সে তো এমনটা চায়নি। জাঙ্কুক বলল সে তাকে স্টক করছিল। তার মানে জাঙ্কুক আগে থেকে এসব ভেবে রেখেছে। আর জাঙ্কুক যে এভাবে হুট করে কনফেস করবে তাও ভাবতে পারেনি তে। যদি জাঙ্কুক নর্মাল কোনো ছেলে হতো আর তাকে সুন্দরভাবে প্রপোজ করতো তাহলে বিষয়টা ভেবে দেখা যেত। তবে জাঙ্কুকের কথা বলার ধরন কিংবা আচরণ কোনোটাই ঠিক মনে হয়নি তের কাছে। তে চোখ মুছে নিজেকে শান্ত করার চেষ্টা করলো। আগে প্রয়োজন এখান থেকে বের হওয়া। বাড়িতে গেলে বাবাকে সব বলবে। তার বাবা পুলিশের এসপি। বাবাই পরে সামলে নেবে ব্যাপারটা। বাবাকে দিয়ে ধোলাই দেওয়াবে এই পাগলকে। আসলেই তো বাবা থাকতে এত চিন্তা কিসের? তে টেনশন মুক্ত হলো কিছুটা। এখন জাঙ্কুকের সাথে মিষ্টি মিষ্টি কথা বলে এখান থেকে বাড়ি যেতে হবে। তারপর সে জাঙ্কুককে দেখে নেবে। দরকার হলে মিথ্যা কথা বানিয়ে বলে জাঙ্কুককে জেলে ভরবে। এমন সময় আওয়াজ এলো, বাটারফ্লাই। 1.5 ফুটের একটা ক্যানভাস তের চোখের সামনে ধরলো জাঙ্কুক। এটা কেমন? ক্যানভাসে তের চেহারা আঁকা, চোখ বন্ধ করে হাসছে তে, কানে রোদরঞ্জন ফুল। সত্যি বলতে কি, জাঙ্কুকের পেইন্টিং এ তে কিছুটা ইমপ্রেস হলো। তার মুখের হাবভাবে তো ফুটে উঠলো। এটা তোমার জন্য, ভালোবাসার প্রথম উপহার। এই ভালোবাসার গিফট হিসেবে সেটা গ্রহণ করলো না, বরং তার এত সুন্দর পোর্ট্রেট দেখে লোভ সামলাতে পারলো না, তাই নিয়ে নিল আর মুখে বলল থ্যাঙ্কস। জাঙ্কুক পলকের চোখে এর মুগ্ধ ভরা চেহারার দিকে তাকিয়ে আছে। তার বাটারফ্লাই এত সুন্দর কেন? কেন এত সুন্দর হতে হবে তাকে? বড় বড় পাপড়িতে ঘেরা অন্তরস্পর্শী দৃষ্টিতে যখন সে তাকায়, জাঙ্কুক যেন নিজেকে হারিয়ে ফেলে। গোলাপি পুরো ঠোঁটের মিষ্টি হাসিতে জাঙ্কুক ডুবে মরে প্রতিবার। এত কেন মাদকতা তার বাটারফ্লাইয়ের মধ্যে? জাঙ্কুক সেদিন সারা দিন থেকে যেতে দেয়নি। সামনে বসিয়ে রেখে আরো কয়েকটা স্কেচ করেছে, নিজ হাতে খাইয়ে দিয়েছে, অনেক যত্ন করেছে। কিন্তু তে শুধু মনে মনে গালাগাল দিয়েছে জাঙ্কুককে। বিকেলে যাওয়ার সময় হয়ে যায়। জাঙ্কুক থেকে কোলে নিয়ে গাড়িতে উঠিয়ে দেয়। গাড়ি স্টার্ট দেওয়ার টাইমে তে কপালে ভাঁজ ফেলে তাকায়। এনিথিং রং কিউটি পাই? এই নাকি গাড়ি নষ্ট হয়ে গেছে আপনার? বিকেলে মেকানিক আসবে? তাওই তো দেখলাম না। আপনি নিজেও তো আঠার মতো আমার সাথে চিপকে রইলেন। গাড়ি ঠিক হলো কি করে? শয়তানি হাসি যেটা ফুটে ওঠে জাঙ্কুকের চোটে। দেখে চোখ টিপ দিয়ে গাড়ি চালানো শুরু করলো সে। এর আর বুঝতে বাকি রইল না কিছুই। জাঙ্কুক কালকে তের অসুস্থতার সুযোগ নিয়ে এসব মিথ্যা কথা বলেছে, কিন্তু এসব করে জাঙ্কুকের কি লাভ হয়েছিল? কনফেস করতে চাইলে তো কালকেই করতে পারতো। ওকে এখানে রাখার কারণ কি ছিল? জাঙ্কুকের আরেকটা মিথ্যা বেরিয়ে আসে রাস্তার মাঝেই। ও বলেছিল রাস্তা নাকি গাছ ভেঙে পড়ে আছে, অথচ সিঙ্গেল ডালেরও চিহ্ন পেল না তে। মনে মনে জাঙ্কুককে যত প্রকারের বাজে বাজে গালি জানে সবগুলোই দিতে লাগলো। গাড়ি থামলো একটা মসজিদের সামনে। চোখে একজাক প্রশ্ন করে তাকিয়ে রইল তে। এখানে কেন? বিয়ে করব। কি চাচাছো কেন? বললাম তো বিয়ে করব। সিরিয়াসলি? মামার বাড়ি আবদার জানো? মামার বাড়ির না, তোমার স্বামীর আবদার। একটা কথা বলবো জাঙ্কুক? হ্যাঁ প্লিজ বলো প্রিন্সেস। তুমি একটা সাইকো আর অসহ্য পারসন। তোমাকে বিয়ে তো দূর, আমি তোমার সামনেও পড়তে চাই না কখনো। তুমি আমাকে সহ্য করতে না পারলেও তোমার যে আমার সাথে থাকতে হবে বেবি গার্ল। হ্যাঁ বললেই হলো আমার তোমার সাথে থাকতে হবে। আমি কখনোই তোমার সাথে থাকবো না, একটা জানোয়ার তুমি। জাঙ্কুকের চোয়াল শক্ত হয়ে গেল, কপালে রক ফুলে উঠলো। রাগে ফুসফুস করতে করতে বলল, মুখ সামলাও বেবি গার্ল। পারবো না, আমার মুখ আমার ইচ্ছা, আমার যা খুশি তাই বলবো। গাল ফুলিয়ে শাসারো জাঙ্কুক, মুখে হাত বুলিয়ে নিজেকে শান্ত রাখলো। শুধু সময়ের ব্যাপার বাটারফ্লাই। মুখ কিভাবে বন্ধ রাখতে হয় সেটা শিখিয়ে দেবো, নো প্রবলেম।
বাস্টার্ড এখনো কিছু যেন বুঝতে পারছে না। এবার যেন নিজেকে কন্ট্রোল করতে পারলো না জাঙ্কুক। হট করে তের গাল চেপে ধরলো শক্ত হাতে, হাতের পাঁচ আঙুল বসিয়ে দিল তের নরম গালে। ব্যথাতুর শব্দ বেরিয়ে আসলো তের গলা থেকে। দাঁত কটমট করে চোখ রাঙিয়ে বলল জাঙ্কুক, বেশি পোস্টার পেয়ে মাথায় উঠে গেছে একদম। শাস্তি দেই না দেখে ভেবেছো কখনো দেব না? এমন হাল করবো না যে কথা বলার অবস্থাতেও থাকবে না। তে দুই হাতে জাঙ্কুকের শক্তপোক্ত হাত সরানোর চেষ্টা করলো, কিন্তু পারলো না। জাঙ্কুকের শক্তির কাছে তার শক্তি যেন পুঁটি মাছের মতো। জাঙ্কুকের হাতের মাঝে গাল থাকা অবস্থাতে ফ্যাস ফ্যাস করে বলল, কিছুই করতে পারবি না তুই এখন। তখন তো তোর বাড়িতে ছিলাম বলে আমি কিছু বলতেও পারিনি। এখন যদি চিৎকার করি না, জনগণের হাতে উত্তম মাধ্যম খেতে হবে তোকে। তে তাকে তুই করে বলাতে রাগ আরো চড়াও হলো জাঙ্কুকের মাথায়। দপদপ করে জ্বলে উঠলো সে, গালে হাত রাখা আঙুল আরো শক্ত হয়ে উঠলো। ছাড় বলছি, তোর মতো চাইকোকে আমি মরে গেলেও ভালোবাসবো না, বিয়ে তো দূরে থাক। তের কথা জাঙ্কুকের যেন মজা লাগলো। বাঁকা হেসে তেকে ছেড়ে দিয়ে বলল, বিয়ে করবে না তাই না? আচ্ছা ঠিক আছে মানলাম। তারপর নিজের ফোন বের করে তের চোখের সামনে ধরলো। চিন্তিত হবার ভান করে বলল, দেখো তো পিটে, এটা কে তোমার মতো দেখাচ্ছে মনে হয়? ভিডিওটা দেখে তের মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। এটা তো গত রাতের ভিডিও। তে ঘুমিয়েছিল তখনকার। ভিডিওতে দেখা যাচ্ছে জাঙ্কুক খালি গায়ে, শুধু প্যান্ট পরনে, তেকে জড়িয়ে ধরে গলায় মুখ গুজে আছে। তের টি শার্ট পেট পর্যন্ত উঠানো, সেখানে হাত বোলাচ্ছে জাঙ্কুক। জাঙ্কুক তেকে এমন ভাবে পেঁচিয়ে গালে গলায় চুমু খাচ্ছে, দেখে মনে হচ্ছে স্বামী স্ত্রীর কোনো ঘনিষ্ঠ মুহূর্তের প্রথম চিত্র। তে আটকে উঠলো, হাত চলে গেল তার মুখে, কান্নায় ভরে উঠলো তার দুই চোখ। শ্বাস নিতে কষ্ট হচ্ছে তার। জাঙ্কুক মোবাইল সরিয়ে নিয়ে বাঁকা হেসে বলল, দেখে মনে হচ্ছে সফট পর্ন তাই না? কি সুন্দর লাগছে বলো। এগুলো আপনি কি করেছেন? এক্ষুনি ডিলিট করুন। কান্নার ধমকে কথা বলতে পারলো না তে, হেসকি তুলে কাঁদছিল সে। এগুলো তো তেমন কিছুই না, কালকে জাস্ট ঘুমের ওষুধ খাইয়ে দিলাম তোমাকে, তারপর একটু একটু আদর করলাম। চিন্তা করো না, এর বেশি কিছুই করিনি, গড প্রমিস। তের চোখের পানি মুছে দিয়ে তার ছোট্ট মুখটায় হাতের আলতা ধরলো জাঙ্কুক। নরম সুরে বলল, জান, আজকে এই মুহূর্তে তোমার আমার বিয়ে হবে। তারপর তোমার বাবাকে বলে বিয়ে করব। যদি মানে তাহলে তো ভালোই, আর যদি না মানে তুমি তোমার বাবাকে যে করেই হোক মানাবে। জানি না কিভাবে মানাবে, বাট মানাবেই। কাল বিকেলে তোমার বাসায় যাব, ব্যাগ নিয়ে রেডি থাকবে। কালকেই তুমি ফিরে আসছো আমার সাথে। আজকের দিনটা সময় দিলাম, নিজেকে আসন্ন পরিস্থিতির জন্য প্রস্তুত করো। এখন চলো, বিয়ে করব। তের কান্না থামছে না দেখে জাঙ্কুক বলল, কান্না থামাও বাটারফ্লাই, আমি ভিডিওটা কাউকে দিচ্ছি না। তবে যদি তুমি আমাকে অমান্য করো, তবে ভিডিওটা প্রথমে তোমার বাবার ফ্রেন্ডসদের কাছে যাবে, তারপর অনলাইনে। তে চোখ বন্ধ করে আছে, তার ইচ্ছে করছে এইখানে মরে যেতে। এতটা নিচে নামতে পারলো জাঙ্কুক, সে কখনো ভাবতেই পারেনি। কান্না থামাও, একদম চুপ। এই সুখের মুহূর্তে কেউ কাঁদে নাকি? কান্না থামাও বলছি। গাড়ি থেকে নামার সময় যাতে হাসি হাসি মুখ দেখি, তা না হলে কিন্তু খুব খারাপ হবে। জাঙ্কুক থেকে গাড়িতে রেখে বেরিয়ে গেল। আবার 2 মিনিটের মাথায় ফিরে আসলো, হাতে তার লাল গোলাপের মালা আর কিছু গোলাপ ফুল। তের চুলে ফুলগুলো গুজে দিয়ে মালাটা হাতে পরিয়ে দিল। তারপর বলল, সরি সোনা, এই অল্প সময়ে এর বেশি কিছু পাইনি তোমার জন্য। চলো এখন মুখটা স্বাভাবিক করো, এরকম করে আছো কেন? জাঙ্কুক থেকে গাড়ি থেকে ধরে নামালো। তে যেন নিজের মধ্যে নেই, রোবটের মতো জাঙ্কুকের সঙ্গে হেঁটে চলেছে সে। তার বিবেক বুদ্ধি সব লোপ পেয়ে গেছে এই মুহূর্তে। নিজেকে কেমন অনুভূতিহীন লাগছে। কি হতে চলেছে তার ভবিষ্যৎ ভেবেই তার সারা গায়ে কাটা দিচ্ছে। সেই মুহূর্তে কোনো আয়োজন ছাড়া তাদের বিয়ে হয়ে যায়। এরপর জাঙ্কুক থেকে তার বাসায় নিয়ে আসে। নামজন বাসায় ফিরে থেকে আহত অবস্থায় দেখে ভেঙে পড়েন। জঙ্গলের কাহিনী বলার মতো পরিস্থিতি না থাকায় তে তার সত্য মিথ্যা বানিয়ে একটা কাহিনী বলে দেয়। দুইটা শখ একসাথে নিতে পারবে না তার বাবা, তাই তে ব্যাপারটা চেপে গেল। পরের দিন ভোর 6টা, তে বারান্দার চেয়ারে মাথা হাঁটুতে রেখে বসে আছে। চিন্তায় মাথার তার সব ছিঁড়ে আসছে যেন। বাবাকে কি বলবে সে? বাবা যদি মেনে না নেয় তাহলে কি জাঙ্কুক সত্যি ভিডিওটা নেটে ছেড়ে দেবে? না না, এটা হতে পারে না। তে মাথা চেপে ধরে বসে থাকে, যে করেই হোক বাবাকে মানাতেই হবে। না মানলে যে তার সম্মান, তার বাবার সম্মান সবকিছু ধুলোয় মিশে যাবে। তের ভাবনার মাঝে তার মোবাইলটা বেজে ওঠে। আসার সময় জাঙ্কুক তেকে একটা নিউ মোবাইল কিনে দিয়েছিল।
তে ফোনটা কানে নেয়, বিধ্বস্ত কণ্ঠে বলে, কেন ফোন করেছেন? আমার বউকে ফোন করতে কারণ লাগবে নাকি? জাঙ্কুকের জবাবে চুপ রইল তে। বাই দ্য ওয়ে, বাবাকে মানানোর চেষ্টা কতদূর? বাবা, জাঙ্কুক তো দেখি এক পা এগিয়ে, এখনই তের বাবাকে বাবা ডাকা শুরু হয়ে গেছে। ম্লান গলায় তে বলল, এই তো চলছে। চলছে? জাঙ্কুকের অট্টহাসি শোনা গেল অপর পক্ষ থেকে। বাসায় গিয়েছো পর্যন্ত তো বারান্দাতেই বসে আছো, বাবাকে মানিয়েছো কখন? তে কিছুটা চমকে ওঠে। তেকে কথা বলার সুযোগ না দিয়ে জাঙ্কুক বলল, তোমার চমক লাগা দৃষ্টি খুবই লোভনীয় বাটারফ্লাই। তে এক মুহূর্ত কি যেন ভেবে চকিতে রাস্তায় দৃষ্টিপাত করলো। জাঙ্কুক গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে তেকে দেখছে। তীর চোখে চোখ পড়া মাত্রই জাঙ্কুক চোখ টিপে ঠোঁট গোল করে চুমু ছুঁড়ে দেয় তেকে। আপনি এখানে কি করছেন? আমার বউকে নিতে এসেছি। বিকেল তো এখনো হয়নি, তাই না? আপনি চলে যান এখন। বাবা আরেকটু পর বের হলে আপনাকে দেখলে সমস্যা হবে। কি সমস্যা হবে? বাবাকে দেখলে ভালো মন্দ কথা বলবো, যতই হোক তার একমাত্র জামাই, ইগনোর করতে পারবেন না। প্লিজ জাঙ্কুক, আপনার দুটি পায়ে পড়ি, সময় দিন না আমাকে, প্লিজ দুটো দিন সময় দিন আমাকে। আমি আপনাকে কথা দিচ্ছি যে করে হোক বাবাকে আমি রাজি করাবো, প্লিজ। কোনো সময় দেওয়া যাবে না। আজকের মধ্যে তুমি যদি কথা না বলেছো, বাকিটা তোমাকে তো আমার বলে দিতে হবে না নিশ্চয়ই। আমাদের তো বিয়ে হয়ে গেছে, তাই না? তাহলে এখন কেন এত ইনসিকিউরিটি? হ্যাঁ, আমি তো চলে যাচ্ছি না কোথাও। একটু রয়েছে বাবাকে বুঝাই প্লিজ। তুমি আমার বাহুডোরে আবদ্ধ হওয়া না পর্যন্ত আমার শান্তি নেই বাটারফ্লাই। তোমার বাবা সহজ সরল মানুষ, ওনাকে বোঝাতে জাস্ট 2 ঘন্টা লাগবে, 2 দিন নয়। আর কোনো কথা না জান, তুমি এক্ষুনি বাবার সাথে কথা বলো প্লিজ। আমি রাখছি। জাঙ্কুক ফোনটা রেখে দিল। তের দিকে ফ্লাইং কিস ছুড়ে গাড়ি রেখে কোথায় যেন চলে গেল। তে গত 1 ঘন্টা ধরে বাবার রুমে বসে আছে। নামজন বারবার বলছিল কিছু বলতে চাই কিনা, কিন্তু তে বলবে বলতে করেই 1 ঘন্টা কাটিয়ে দিয়েছে। নামজন বুঝতে পেরে তার তের কাছে এসে বসলো। তেকে বুকে জড়িয়ে নিয়ে বলল, কি হয়েছে মা আমার? খুলে বল। আমি আমি অনেক খারাপ বাবা, আমি অনেক খারাপ। এইভাবে বলো না, তুমি এই দুনিয়ার সবথেকে ভালো বাচ্চা। কি হয়েছে মা? বাবা, আমি অনেক বড় একটা কাজ করে ফেলেছি বাবা। আচ্ছা বুঝলাম, এত বড় হয়ে গেছো যে বড় কাজটা করে এখন ভেবা করে কাঁদছো, তাই না? এবার বলে ফেলো তো আম্মু, কি করেছে আমার বাচ্চা পুরিটা? বাবা, বাবা আমি একজনকে পছন্দ করি। নামজনের বুক থেকে যেন ভারী কোনো পাথর নেমে গেল। তিনি ভেবেছিলেন বড় কোনো অঘটন ঘটেছে। কাউকে ভালো লাগাটা কোনো খারাপ কাজ না মা। তুমি কাউকে পছন্দ করো, এটা অবশ্যই ভালো খবর। তবে দেখার বিষয় তুমি যাকে পছন্দ করো সেই মানুষটা সঠিক কিনা। তবে আমার বিশ্বাস আছে তুমি আমার মেয়ে। কি নামজনের মেয়ে কিনতেই হবে, তোমার পছন্দ সবসময় সেরা হবে। এরপর তে আস্তে ধীরে জাঙ্কুকের কথা নামজনকে বলল। তে ড্রয়িং রুমে বসে আছে, তার সামনে জাঙ্কুক। জাঙ্কুকে এত ভদ্র দেখাচ্ছে যে তে তাজ্জব বনে গেল। জাঙ্কুক গুড বয়দের মতো ফর্মাল শার্ট প্যান্ট পরে আছে, মাথার চুল পরিপাটি করে সাজানো, মুখটাও হাসি হাসি, সাথে হাসছে তার ধূসর চোখ জোড়া। জাঙ্কুকের মাঝে নার্ভাসনেসের চিহ্নটুকু নেই, যেন সে তার বহুদিনের রেখে যাওয়া বউকে নিতে এসেছে। নামজন রুম থেকে বের হওয়া মাত্রই জাঙ্কুককে দেখে চমকে গেলেন। জাঙ্কুকও যেন নিজেকে চমকে যাওয়ার ভান ধরলো। ভদ্র ছেলের মতো দাঁড়িয়ে নামজনের কাছে এসে সালাম দিয়ে হ্যান্ডশেক করলো। আরে তুমি জাঙ্কুক না? আমি তো তোমাকে চিনি। তুমি সে না যে আমাকে ওই দিন রাতে সাহায্য করেছিলে? জি আঙ্কেল, কিছুদিন আগের কথা। রাতে নামজন একটা কেস থেকে বাড়ি ফিরছিল। কেসটা নিয়ে এত টেনশন করছিল যে তার শরীরটা খারাপ করতে থাকে। মরার উপর খায়াঘের মতো গাড়িটাও খারাপ হয়ে যায়। ঠিক সেই সময়ে দেবদূতের মতো উদয় হয় জাঙ্কুকের। জাঙ্কুক ওই রাস্তা দিয়ে ছাতামাটা হেঁটে যাচ্ছিল। নামজনকে গাড়িতে অস্বাভাবিক অবস্থা দেখে ছুটে আসে তার কাছে, সিপিআর দেয়। নামজন স্বাভাবিক হলে একটু ঝুম বৃষ্টির মাঝেও ছেলেটার পৈটুম্বর ভিজে নামজনের গাড়ি ঠিক করে দিয়েছিল। তারপর তাকে প্যাসেঞ্জার সিটে বসিয়ে বাড়িতে পৌঁছে দিয়ে যায়। রাস্তায় আসতে আসতে জাঙ্কুক নামজনের এত টেনশনের কারণ জিজ্ঞাসা করে। তখন নামজন সবটা খুলে বলে। জাঙ্কুক সবটা শুনে নামজনকে সান্ত্বনামূলক বাক্য শোনায়। এরপর ম্যাজিকের মতো কেসটাও সলভ করে দেয়। জাঙ্কুকের সাথে কথা বলে নামজনের অনেক হালকা লাগছিল, মনে হচ্ছিল বুকের মাঝ থেকে বড় করে পাথর নেমে গেছে। এক মুহূর্তের জন্য নামজনের মনে হচ্ছিল জাঙ্কুক কোনো সাইকিয়াট্রিস্ট। কি সুন্দর তার কথা বলার ধরন, প্রতিটা কথা কি সাজানো, কি বিনয়ী। তে কিছুটা বিস্মিত হলো। জাঙ্কুক আর তার বাবা যে আগে থেকে পরিচিত তা জেনে, আর জাঙ্কুকের নামে এত ভালো ভালো কথা শুনে সে দ্বিগুণ চমকালো। ভালো শব্দটা জাঙ্কুকের সাথে যায়ই না। নামজন এক বাক্যে রাজি হয়ে গেল। আর
সেই দিন বিয়েটাও হয়ে গেল। গাড়িতে বসে তের কান্না যেন থামছেই না। এই 2 দিনে তার জীবনের মোড় বদলে গেল চোখের পলকে। আসলেই সৃষ্টিকর্তা যে কার কপালে কখন কি রেখেছে তা কেউ বলতে পারে না। এই না সেদিন তে প্ল্যান করলো ফ্রেন্ডরা মিলে সবাই ট্যুরে যাবে, একা একা বিদেশে ঘুরবে, তারপর বিদেশি বড়লোক একটাকে ধরে বেঁধে বিয়ে করবে। অথচ এখন তেকেই ঘরে বেঁধে নিয়ে যাচ্ছে জাঙ্কুক নামের এক বিষ। জাঙ্কুক অনবরত বাথরুমের দরজা কড়া নেড়েই যাচ্ছে। তে গোসলের নামে সেই যে গেছে 8 ঘন্টা হয়ে গেছে, মেয়েটার বেরোনোর কোনো খবরই নেই। এদিকে বৃষ্টির কারণে কারেন্টও নেই। অন্ধকারে কি করছে এতক্ষণ? ভেতর থেকে পানির আওয়াজও শোনা যাচ্ছে না। জাঙ্কুক হাইপার হয়ে যাচ্ছে টেনশনে, বারবার দরজা ধাক্কাচ্ছে আর অস্থির গলায় তেকে ডাকছে, বাটারফ্লাই প্লিজ দরজাটা খুলো, অনেকক্ষণ হয়ে গেছে, আর কত টেনশনে রাখবে আমাকে, প্লিজ সোনা শুধু দরজাটা খুলো। আমি ভেতরে যাব না প্রমিস, বাইরেই থাকবো লাইট হাতে, তুমি খুলো না দরজাটা। এত কেন অভিমান করেছো বাটারফ্লাই? তে দরজা খুলো না। ভেতর থেকে কান্নারত কণ্ঠে চিৎকার করে বলল, আপনি একটা জঘন্য মানুষ, স্বার্থপর। নিজের উদ্দেশ্য হাসিল করার জন্য একটা মেয়ের সম্মান নিয়ে খেলতেও আপনার বিবেকে বাঁধে না। এই সামান্য কারণে তুমি বের হচ্ছ না? ওহ গড, এত বোকা তুমি! আপনার মতো মানুষের কাছে এসব সামান্য হতে পারে। আপনি কি করে বুঝবেন এসবে? মেয়ে হলে ঠিকই বুঝতেন। আচ্ছা ঠিক আছে, বুঝেছি, বাইরে বের হও, তারপর যা ইচ্ছা করো, তাও প্লিজ বের হও। আই ক্যান এক্সপ্লেইন। জাঙ্কুকের আরো পিড়াপিড়িতে সে শেষ পর্যন্ত দরজা খুললো। তেকে বের হতে দেখে জাঙ্কুক জড়িয়ে ধরতে চায়, কিন্তু তে তাকে বাধা দেয়। কঠোর স্বরে বলে, কি এক্সপ্লেইন করবেন সেটা আগে বলুন, সময় অল্প। তেকে জড়িয়ে ধরতে না পেরে জাঙ্কুকের ছটফটানি শুরু হয়ে যায়, যেন এখন জড়িয়ে ধরতে না পারলে সে মরেই যাবে। মিনতি করে বলল, তার আগে একটু জড়িয়ে ধরি প্লিজ, একটু হালকা করে, নাহলে যে আমি শান্তি পাবো না। আগে এক্সপ্লেনেশন, তারপর। জাঙ্কুক মাথার চুল শক্ত করে চেপে ধরে, সে রাখতে চায় না এখন। বড় বড় ঢোক গিলে ধাতস্থ করে নিজেকে, পারে না। নিজের ইমোশন আলে রাখতে সে ব্যর্থ হয়। তের অনুমতি ছাড়াই জোর করে সর্বশক্তি দিয়ে এসে জড়িয়ে ধরে থেকে তে জাঙ্কুকের বাহুডোরে থেকে সাপের মতো মোচড়ামুচড়ি শুরু করে। জাঙ্কুক থেকে জড়িয়ে ধরে খাটের উপর নিয়ে বসায়, বালিশে আছড়া হয়ে তের পিঠ তার বুকে হেলান দিয়ে বসে। পেছন থেকে তেকে জড়িয়ে ধরে বলে, নাও আই ক্যান এক্সপ্লেইন, ট্রাস্ট মি বাটারফ্লাই। ওই দিন তোমার সাথে আমি খারাপ কিছুই করিনি, শুধু তোমার পেটে হাত দিয়েছি, বিশ্বাস করো, এর বেশি কিচ্ছু করিনি। এই দেখো, আমি ভিডিওটা ডিলিট করে দিচ্ছি, তোমার সামনেই করতেছি। জাঙ্কুক ফোল্ডার থেকে এমনকি ট্রাশ ক্যান থেকেও ভিডিও ডিলিট করে দিল। তারপর থেকে নিজের মুখোমুখি বসালো, তের হাত দুটো চেপে ধরে নিজের বুকে রাখলো, অসহায় গলায় বলল, আমি সত্যি সরি বাটারফ্লাই। আমি জানি আমি যা করেছি খারাপ করেছি, কিন্তু ওই মুহূর্তে যে কি হলো আমার, আমি নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলাম। তোমাকে নিজের করে পাওয়াটাই তখন মেইন ফোকাস ছিল আমার, তাই খুব বাজে একটা কাজ করে ফেলেছি। আমি জানি তুমি আমাকে ক্ষমা করবে না, তাও ক্ষমা চাইছি। জাঙ্কুকের ছোট্ট মুখটা নিজের দু হাতের মাঝে নিল, তারপর বলল, তুমি ভেবেছো আমি এই ভিডিও সত্যি সত্যি অনলাইনে ছেড়ে দিতাম? আমি খারাপ হতে পারি, কিন্তু আমার ভালোবাসার মানুষের সম্মান নিয়ে কখনো ছেলেখেলা করতে পারি না। আমি এতটা বাজে নই আমার বাটারফ্লাই। আমি শুধু তোমাকে ভয় দেখানোর উদ্দেশ্যে ভিডিওটা বানিয়েছিলাম, যাতে তুমি বিয়ের জন্য রাজি হয়ে যাও। আমার আর কোনো উদ্দেশ্য ছিল না, বিশ্বাস করো। তে তখনও পাচ্ছে জাঙ্কুকের করা কাজটা এসে সত্যি খুব ভয় পেয়ে গিয়েছিল। তুমি তুমি আমাকে শাস্তি দিতে চাও, তাই না? কি শাস্তি দেবে বলো, আমি মাথা পেতে নেব সব। কি শাস্তি পেলে তুমি খুশি হবে? জাঙ্কুক এদিক ওদিক তাকিয়ে কিছু একটা খোঁজে, তারপর বেডশিটের ড্রয়ার খুলে ধারালো বেড নিয়ে হাতে পোস্ট মারা শুরু করে। ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে যায় তে। কি করছেন এসব? কি করছেন? ততক্ষণে জাঙ্কুকের হাতে 7-8টা পোস্ট মারা শেষ। সে বিড়বিড় করে বলছিল, আমার বাটারফ্লাই প্লিজ আমাকে ক্ষমা করো, প্লিজ ক্ষমা করো বাটারফ্লাই। তে জোর করে জাঙ্কুকের হাত ধরে থামালো। জাঙ্কুকের হাত থেকে রক্ত টুপটুপ করে ঝরে পড়ে সাদা বেডশিটটাকে রঞ্জিত করে তুলেছে। তে মাথা ঘোরাচ্ছিল রক্ত দেখে। তাড়াতাড়ি এইড নিয়ে আসুন, ফার্স্ট এইড বক্সটা কোথায়? তুমি আমাকে ক্ষমা করেছো বাটারফ্লাই? জাঙ্কুকের চোখে ব্যথার কোনো ছাপ নেই, সে আকুল হয়ে আছে তে ক্ষমা পাওয়ার জন্য। আপনি প্লিজ এইড বক্স আনেন, আমার মাথা ঘোরাচ্ছে রক্ত দেখে, প্লিজ আমার কথা শুনুন। এরপর তে নিজেই খুঁজে এইড বক্স এনে জাঙ্কুকের হাতে ব্যান্ডেজ করে দিচ্ছিল। জাঙ্কুকের হাত ব্যান্ডেজ করা অবস্থায় তের অন্য হাতে নজর গেল। মোমের আলোয় দেখলো জাঙ্কুকের বাম হাতে ব্লেডের কাটা দাগ, পুরনো মনে হচ্ছে। ডান হাতে অনেক কাটা দাগ। এত কাটা দাগ দেখে তে কৌতূহল মেশানো চাহনিতে জাঙ্কুকে প্রশ্ন করলো, এত কাটা দাগ কিসের? আপনি কি এর আগে হাত কেটেছেন? জাঙ্কুক চোখ নামিয়ে চুপ থাকলো। বলছেন না কেন? কেন কেটেছেন হাত?
সরি। আজব, সরি কেন বলছেন আপনি? আমি কি জিজ্ঞাসা করেছি সেটা বলুন, কেন কেটেছেন? দুনিয়াতে একা থাকাটা একটা অভিশপ্তে, সেই অভিশাপে আমি অভিশপ্ত। অভিশপ্ত ছিলাম তুমি আসার আগ পর্যন্ত। এখন আমি আর একা নই, আমি আর কিছু করবো না, বিশ্বাস করো। একা থাকলে মানুষ হাত কাটে, এটা প্রথম শুনলাম আমি। তেজ চোখে চোখ রেখে বলল, বাটারফ্লাই, তুমি ছোট থেকে ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে বড় হয়েছো, আর আমি এতিমখানায়। আপনি এতিমখানায় বড় হয়েছেন? হ্যাঁ। আমি জানি না আমার বাবা মাকে, তারা কোথায় থাকে আমি কিছু জানি না। বুঝ হবার পর থেকে জেনেছি আমাকে কুড়িয়ে পাওয়া হয়েছে। পরিবার আসলে যে কি জিনিস আমি কখনো বুঝতেই পারিনি। এতিমখানায় এক ঝাঁক ছোট বড় ছেলে মেয়ের মাঝে আমি বড় হয়েছি, কিন্তু কিন্তু আমার কোনো ফ্রেন্ড ছিল না। আমি বুঝলাম না, আপনার ফ্রেন্ড ছিল না কেন? এতিমখানায় থেকে আপনার ফ্রেন্ড ছিল না? না, জানি না কেন আমি অন্যদের থেকে আলাদা হলাম। চুপচাপ থাকতাম, ছবি আঁকতাম, কেউ আমার কাছে আসতোই না। শুনেছি আমাকে নাকি তারা ভয় পেত, আমাকে দেখতে নাকি আজব লাগে। গোমরার মুখে থাকে বলে সবাই দূরে দূরে থাকতো। এতে আমি খুশি ছিলাম। কারোর সাথে কথা বলে খেলাধুলা সব আমার কাছে বিরক্তিকরই লাগতো। বই আর ছবি আঁকায় নেশা ছিল আমার। আশ্রমের বড়রা যখন দেখলো আমি আর্ট করে নিজেকে চালাতে পারবো, তখন আশ্রমের হেড আমাকে এই বাড়িটা কিনে দেয় আমার টাকাতে। মূলত আমার পছন্দেই, একা থাকা, লোকালয় থেকে দূরে নির্জনে থাকাটাই আমার পছন্দ। তারপর আর কি, আর বই পড়ার কলেজেই জীবন চলছে। কিন্তু আপনি আমার কথার জবাব দিলেন না এখনো। যেতেই হবে? অবশ্যই। তাহলে আগে একটা কিস দাও। উফ, বলা লাগবে না আপনার। তে বিরক্ত হয়ে উঠে যেতে নিল। জাঙ্কুক হাত টেনে আগের জায়গায় নিয়ে আসলো, তারপর বলল, আচ্ছা বলছি। তেকে বুকের মধ্যে নিয়ে আবার বলা শুরু করলো। দিন ভালোই চলছিল, আর্ট ইন্টারন্যাশনাল পর্যায়ে পৌঁছালো, টাকা পয়সা সবই হলো, কিন্তু ভেতর থেকে আমি মরে যাচ্ছিলাম একাকিত্বের কারণে। কলেজের ছেলে মেয়েদের বন্ধুত্ব, রাস্তায় পরিবারের বন্ধন, এসব দেখলে খুব খুব খারাপ লাগতো। হীনমন্যতায় ভুগতাম। ঘরে কেউ নেই যে আমার জন্য অপেক্ষা করবে, আমার অসুস্থতার পাশে থাকবে, কেয়ার করবে, আমার সব দুঃখে কষ্টের ভাগ নেবে। একাকিত্ব আমাকে পুরো করে খেত। অসুস্থ হলে একা একা নিজের যত্ন করা, এভাবে একা একা থাকা যায় না। আমি কিভাবে থাকতাম বলো? আমি নিজেই বিরক্ত হয়ে গিয়েছিলাম। জাঙ্কুকের চোখে পানি এসে যায়। যারা আমাকে জন্ম দিয়েছে তাদের দোষারোপ করতাম। কেন এমন জঘন্য দুনিয়াতে এনে ফেলেছে আমাকে? আমাকে মেরে ফেললে তো এত কষ্ট থাকতো না। সুইসাইড করতে চেয়েছিলাম। সুইসাইড করতে যাতে কষ্ট না হয় সেজন্য হাত কেটে কেটে ট্রায়াল দিয়েছিলাম। দেখলাম আসলে আমার কষ্ট হয় কিনা। তবে মনের কষ্টের কাছে শরীরের কষ্টটা আমার কাছে কিছুই মনে হয়নি। জাঙ্কুক এবার কথা বলা থামালো, তারপর তের দিকে তাকিয়ে তের হাত নিজের গালে চেপে ধরে চুমু খেয়ে বলল, মনে আছে বাটারফ্লাই, আমাদের প্রথম দেখা হওয়ার দিনটা? ওই দিন আমি ডিসাইড করেছিলাম সুইসাইড করব, কিন্তু কি মনে করে সেদিন তোমার ক্লাসে ঢুকে পড়েছিলাম আর তোমাকে দেখলাম। বোধহয় উপরওয়ালা আমাকে বাঁচানোর জন্যই তোমাকে পাঠিয়েছে। কারো প্রতি কোনোদিন ভালো করে না তাকানো আমি প্রথম দেখাতেই তোমার প্রেমে পড়ে গেলাম। তোমার হাসি মুখ, তোমার চঞ্চলতার প্রেমে। সেই মুহূর্তে আমার মরার চিন্তা নিমিষে দূর হয়ে যায়। মনে হতে লাগলো কেউ আছে আমার, সে আমার হলে আমার একাকিত্ব দূর হবে, আমি বাঁচতে পারবো। তোমাকে স্টক করতে লাগলাম প্রতিটি সেকেন্ডে। তোমাকে নিজের করে পাওয়ার তীব্র বাসনা ক্রমে ক্রমে আমাকে তাড়া দিতে লাগলো। তারপর আর কি, আমাকে বাঁচানোর জন্য তুমি আমার হলে, একান্তই আমার। শ্রাবণের মেঘে ছেয়ে আসছে আকাশ, ঝঙ্কার তুলে ভূপৃষ্ঠে নিপতিত হচ্ছে বাড়িধারা। লোকালয় থেকে দূরে নির্জন জঙ্গলের মাঝে মাথা উঁচু করে থাকা অট্টালিকার দোতলায় কোনার রুমটার মৃদু আলোক ছোটা। জাঙ্কুকের কথা শুনতে শুনতে সে ঘুমিয়ে গেছে। তের মাথাটা সাবধানে নিজের বুকে রেখে দিল সে। মোমবাতি নিভিয়ে দিল। এখন সম্পূর্ণ রুম অন্ধকার। হঠাৎ বিদ্যুতের ঝলকানিতে মিনি সেকেন্ডের জন্য রুম আলোকিত হয়, আবার তা তিমিরে তলিয়ে যায়। গায়ে চাদর দিল জাঙ্কুক। তের নরম শরীরের উষ্ণতা জাঙ্কুককে মাতাল করে দিচ্ছে ক্রমশ। মোহগ্রস্ত হয়ে পড়েছে সে। চোখে ঘোর লাগা চাহনি, গভীর নিঃশ্বাস টেনে তের চুলে মুখ বুঝলো জাঙ্কুক। অবাধ্য হতে চাইলো তের ধনুকের মতো বাঁকানো চিকুন কোমরে। মসৃণ পেটে হাত দিতে জাঙ্কুক যেন আরো মাতোয়ারা হয়ে গেল। শীতল আবহাওয়াতে প্রিয় মানুষকে এত কাছে রেখেও কিভাবে দূরে থাকা যায়? জাঙ্কুক এলোমেলো হয়ে গেল। তার ভারী নিঃশ্বাসের সাথে তের মৃদুগতির নিঃশ্বাস একত্রে মিলিয়ে গেল। তেকে বেডে শুয়ে দিয়ে জাঙ্কুক তার অর্ধেক ভার তের উপর আলতো করে ছেড়ে দিল। নেশা ধরানোর চোখে তের দিকে চেয়ে থেকে গালে গলায় চুমুতে ভরিয়ে দিল অসংখ্য চুমু। শেষে এমন হলো যে জাঙ্কুকের চুমুর ধরে তের গাল গলা ভিজে গেল, তাও থামলো না জাঙ্কুক। গায়ে ভারী পাথরের মতো ওজন এবং গলায় ভেজা অনুভূতি হতেই
সে ঘুমের মধ্যে এপাশ ওপাশ নড়লো। দেখে নড়াচড়া করতে দেখে জাঙ্কুক চমকে গেল। এখন যদি তার ঘুম ভেঙে যায় আর তাকে এই অবস্থায় দেখে তাহলে খুব চিন্তিত করবে, ভুল বুঝবে তাকে। জাঙ্কুক সরে আসলো, আটকালো নিজেকে। এর গায়ে কম্বল টেনে দিয়ে ডিভানে গিয়ে বসলো। অপলক চোখে চেয়ে দেখলো তার প্রিয়তমাকে। এদিকে তের ঘুমের মধ্যে চোখ দিয়ে জল পড়ছে। জাঙ্কুকের বলা কথাগুলো যেন সে স্বপ্নের মধ্যে বাস্তব দেখছে। আহা, কি কষ্ট একটা এতিম বাচ্চার, কি নিদারুণ একাকিত্ব। কে যেন স্বপ্নের মধ্যেও দম আটকানো কষ্ট পাচ্ছে। তের ঘুম ভেঙে যায়, ধরফড়িয়ে উঠে সে। আশেপাশে তাকিয়ে দেখে জাঙ্কুক সেখানে নেই। এত রাতে কই গেল ছেলেটা? তে তাড়াতাড়ি উঠতে চায় কিন্তু উঠতে পারে না, পায়ে প্রচন্ড ব্যথা। তে আচ্ছা আলোতে দেখে জাঙ্কুক ডিভানে শুয়ে আছে। সে আস্তে আস্তে জাঙ্কুকের কাছে যায়। না, ভয় লাগছে না, একদমই ভয় লাগছে না তার। জাঙ্কুকের পাশে বসে জাঙ্কুকের নিষ্পাপ মুখটা চেয়ে দেখতে থাকে। আহা, কি সুন্দর ছেলেটা, কি নিষ্পাপ। এর মায়া হয়, বড্ড মায়া। এক মুহূর্তে প্রেমে পড়ে যায় মানুষটা। কথায় আছে না, প্রেম বলে কয়ে আসে না, তেরও তাই হলো। পালানোর বদলে গলে জল হয়ে গেল মেয়েটা। আলতো করে চুমু খেল সে জাঙ্কুকের কপালে। তাতে সে কি লজ্জা, মনে হচ্ছিল কোনো বড়সড় লজ্জার কাজ করে ফেলেছে। সে মুখ টিপে হেসে একটা চাদর এনে জাঙ্কুককে ঢেকে দিল। তারপর বেদিকে শুয়ে পড়লো। জাঙ্কুকের দিকে মুখ করে শুয়ে হালকা আলোতে জাঙ্কুককে দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে গেছে সে জানা নেই। রাত ৩টার মতো বাজে। সে ঘুমিয়েছিল, হঠাৎ সে অনুভব করলো তার ঘাড়ে গরম নিঃশ্বাস পড়ছে। যে নিঃশ্বাস তাকে শিহরণের চরম মাত্রায় পৌঁছে দিচ্ছে। তার ঘুম ভেঙে যায়। সে বুঝতে পারে তার শরীরে শাড়িটা নেই। সে শুধু পেটকোট আর ব্লাউজ পরে আছে। জাঙ্কুক তার নরম পেটে হাত বোলাচ্ছে আর ঘাড়ে চুমু খাচ্ছে। সে অপ্রস্তুত হয়ে যায়, লজ্জায় কুকড়ে ওঠে। সে নিজেকে ছাড়াতে চায় কিন্তু পারে না। আহ, কি করছো? ছাড়ো না প্লিজ বাটারফ্লাই, প্লিজ বাধা দিও না। না প্লিজ, আমার অস্বস্তি লাগছে, একটু সময় দাও, একটু কোঅপারেট করো, দেখো অস্বস্তি লাগবে না। প্লিজ আমাকে কষ্ট দিও না, প্লিজ। আমি যে নিজেকে আটকে রাখতে পারছি না, তোমাকে যে চাই আমার। এরা কিচ্ছুটি বলার রইল না, সে চুপ হয়ে গেল। জাঙ্কুক তার স্বামী, তার উপর সকল অধিকার আছে জাঙ্কুকের। তার নিশ্চুপতা জাঙ্কুককে আনন্দ দেয়। বুঝতে পারে তার প্রিয়তমা ধরা দিয়েছে। নিজেকে কি করে বোঝাবে? দেরি না করে আঁকড়ে নেয় তার ওই নরম গোলাপি ঠোঁট। প্রথমে আলতো কিস করে, তাতে তার শরীরের সব লোম যেন দাঁড়িয়ে যায়। কিন্তু সে কিস দেখায় না, দিতে জানে না। তে জাঙ্কুক অবাক হলে বুঝতে পারে। এরপর জাঙ্কুক যখন প্যাশনেটলি কিস করতে শুরু করে তখন সে অনেক বেশি হর্নি হয়ে যায়। তার নিঃশ্বাস ভারী হয়ে আসে। জাঙ্কুক সবটা এনজয় করে, বাঁকা হেসে এর পুরো শরীরে অসংখ্য চুমু আর বাইট দেয় জাঙ্কুক। এখন যেন আর নিজের মাঝেই নেই। বিছানার চাদর খামচে ধরে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করে। এই যে তার প্রথম ছোঁয়া, অন্যরকম অনুভূতি। জাঙ্কুক এত বেশি পাগলের মতো করছিল থেকে পেয়ে যেন সে অমূল্য রতন পেয়েছে। এর অঙ্গের প্রতিটি ভাঁজে জাঙ্কুকের অসংখ্য চুমু আর বাইটের চিহ্ন পড়ে যাচ্ছিল। সেই রাতে অসম্ভব আদরে আদরে আপন করে নিয়েছিল সে থেকে। এর মনে থাকা সকল ভুল বোঝাবুঝি মিটিয়ে দিয়েছিল নিমিষেই। ভালোবাসা বুঝি এমনই হয়। ভালোবাসার মানুষকে কাছে পাওয়ার জন্য মানুষ জীবনের শ্রেষ্ঠ চেষ্টাটা করে, ভুল পদক্ষেপ নিতেও দুইবার চিন্তা করে না। সবাই ভালো থাকবে। অনেকদিন পরে স্টোরি দিলাম, সাপোর্ট করো। হ্যাঁ, এখন থেকে আমি ওয়ান শট স্টোরি দেওয়ার চেষ্টা করবো। আসলে আমি 9টা টু 5টা একটা জব করি, তারপরে 6টা টু রাত 10টা পর্যন্ত আরেকটা পার্ট টাইম জব করি। এখন অনেকে বলতে পারো যে আপু এত প্যারা কেন নিচ্ছ? আসলে প্যারা বলতে যেটাই আমি পার্ট টাইম জব করি ওইটা হচ্ছে আমার একটা পছন্দের কোম্পানি। তো ওইখানে আমি রেগুলার জবের জন্য অ্যাপ্লাই করছিলাম, কিন্তু ওনাদের সিট ছিল না। বাট ওনারা পার্ট টাইমের জন্য ডাকে যে আপনি পার্ট টাইম করতে চান কিনা। তো আমার মনে হলো যে এই চান্সটা মিস করা উচিত হবে না, তো সেই জন্য আমি পার্ট টাইম ঢুকে গেলাম। তো এখন যদি ওখানে রেগুলার টাইম জবটা হয়ে যায় বা সিট খালি হয়, কোনোভাবে ঢুকতে পারি, তাহলে হচ্ছে আমার কষ্টটা কমে যাবে। তো আমি এত কষ্টের পাশাপাশি আমি ট্রাই করবো হচ্ছে একটা করে ওয়ান শট দেওয়ার জন্য সপ্তাহে। তো তোমরা আগে ভুল বুঝো না। আর একটা কথা, তোমরা কিন্তু আমার বার্থডে ভুলে গেছো। অনেকে আমাকে ইনবক্সে অবশ্য মেসেজ দিয়েছে, কিন্তু আমি চিন্তা করছিলাম অন্তত কমেন্টে একজনে বলো যে আজকে না লুতোপিক বার্থডে। দেখছো, তোমরা লুতোপিকে ভুলে গেছো। 28 তারিখ আমার বার্থডে গেছে, একটা মানুষও মনে রাখো নাই। মনে করতে পাইছো। আচ্ছা ঠিক আছে, ভালো থেকে সবাই, আল্লাহ হাফেজ।